ড্রামা শুরু হয় আমাদের একটি জঙ্গলের সিন দেখিয়ে, যেখানে অনেক ধরনের পশু রয়েছে। পশুগুলোকে গ্রামের লোকজন রক্ষণাবেক্ষণ করত। আসলে তারা মূলত পশুগুলোকে প্রোটেক্ট করে রাখত, যাতে কেউ পশুগুলোর ক্ষতি না করতে পারে। রাতের বেলায় আমরা দুইজন শিকারীকে দেখতে পাই, যারা কিনা একটি শুয়োরকে মেরে ফেলে, তারপর তার মাথা কেটে নিয়ে যায়। বিষয়গুলো নন্তাই নামে লোকটি লক্ষ্য করে। নন্তা যখন বুঝতে পারে যে এরকম কোনো ঘটনা ঘটেছে, পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় সত্যি এমন ঘটনা ঘটেছে। শুয়োরের মাথাটি কেটে তারা নিয়ে গিয়েছে আর রেখে গিয়েছে তার নিথর দেহ। তারপর তারা এটাকে কবর দেয় আর মনে মনে ভাবে এই লোকদের কাছ থেকে বদলা নিবে। ঘটনা হচ্ছে, এলাকার যে প্রধান ছিল উনি এইসবে তেমন একটি মনোযোগ দিতেন না, যার কারণে নন্দা ভাবে সে নিজেই চলে যাবে এদের বিরুদ্ধে কথা বলার জন্য। তখন তার সাথে থাকা তার বাবা বা লোকজন তাদেরকে বুঝিয়ে বলে এইসব তারা এখন চাইলেও করতে পারবে না। সিন পরিবর্তন হয়, আমরা একটি গাড়ি দেখতে পাই। শহরে একটি নতুন টিচারের আগমন হয়। টিচারটি ছিল একজন মহিলা। সে এই গ্রামের ছোট বাচ্চাদেরকে পড়ালেখা শেখানোর জন্যই এসেছিল। গাড়িতে থাকা ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, শহরে এত সুবিধা থাকার সত্ত্বেও আপনি গ্রামে কেন? তখন সে তাকে জানায় যে আসলে শহরে তো সবার জন্য সব সুযোগ সুবিধা রয়েছে, তাই সে চায় গ্রামের ছেলে মেয়েদেরকে সুবিধা দিতে। মেয়েটির নাম ছিল পারি। গাড়ি নষ্ট হওয়ায় সে এই জায়গাটিতে থামে। আর তখন লোকটি বলে যে আপনি যদি সামনে যেতে চান, যেহেতু এটা গ্রাম ছিল আর গ্রামের রাস্তাঘাটে এত সহজে গাড়ি পাওয়া যায় না, তাই লোক দুজন বলে পাশেই আমাদের বাসা, আপনি চাইলে আমাদের বাসায় আজ রাত কাটাতে পারেন, কাল আপনাকে আমরা ওই জায়গায় পৌঁছে দিব। কিন্তু পারি মনে মনে ভয় পাচ্ছিল, কারণ ওই লোকগুলো কেমন সে তো জানতো না, তাই না? তাই সে বলে, আচ্ছা, গ্রাম পাশেই আছে, আমি হেঁটে চলে যাব। তারা বলে, রাতে এখানে বাঘ ঘোরাঘুরি করে, প্লিজ আপনি যাবেন না। তারপরও সে তার মতো করে রওনা দেয়। সে মনে মনে ভাবে যে পৌঁছে যাবে তাড়াতাড়ি, কিন্তু রাস্তা সে হারিয়ে ফেলে। সিন পরিবর্তন হয়, সবাই এখানে বাঘকে ডাকার প্রস্তুতি করছিল। এখানে যে কোনো লোকের মধ্যে বাঘ চলে আসে। এদিকে আমাদের কালং নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কিনা নন্দের সাথে থাকতো। এখানে যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই পরি চিন্তা করে যে লাইট বের করে হাঁটতে শুরু করবে। তখন সে দেখতে পায় লাল লাল টাইপের কিছু জ্বলতে শুরু করেছিল। সে তো এইসবে অনেক বেশি ভয় পেয়ে যায়। সিন পরিবর্তন হয় একটি ডক্টরের বাসায়। ডক্টরের কাছে একজন রোগী আসে। ডক্টর রোগীকে চেক আপ করে ওষুধ লিখতে বসে। তার সাথে একজন সিনিয়র নার্স কাজ করত। ডক্টরটির নাম বলে রাখি সামা। এটাই হচ্ছে আমাদের মুভির নায়ক। সে যখন লক্ষ্য করে যে বাহিরে চাঁদ লাল হয়ে যাচ্ছে বা এরকম একটি আবরণ তৈরি হচ্ছে, তখন সে কিছুটা ভয় পেয়ে যায় যে টাইগার হান্টারকে তো ডাকা হচ্ছে। এই কথাটি শুনে দুইজন লোকই পালিয়ে যায়, কারণ তারা জানতো টাইগার হান্টার অন্য কেউ নয়, ওই ডক্টর। কিন্তু এখানে নার্স তাকে কোনোভাবেই আটকাতে পারে না। এদিকে আমরা চাঁদটিকে লাল হতে দেখতে পাই। চাঁদটি লাল হতেই থাকে। যখন মহিলাটি ফিরে আসে তখন ডক্টর এখানে ছিল না। তখন সে বুঝতে পারে সে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। সিন পরিবর্তন হয় জঙ্গলে, যেখানে আমরা পরীকে দেখতে পাই। সে তার মতো করে হাঁটছিল। তখনই সে এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার ব্যাগটি জঙ্গলের দিকে যেতে শুরু করে। নিজের ব্যাগকে সেভ করতে গিয়ে সে নিজেও জঙ্গলের গভীরে পৌঁছে যায়। এটা সে বুঝতেই পারে না সে কোথায় এসেছিল। তখনই সে বাঘের গর্জন শুনতে পায়। বাঘের গর্জন শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে আমরা ওই বাঘটিকেও আসতে দেখি। তিনটি লোক ছিল যারা কিনা প্রতিদিন শিকার করতে আসতো। বাঘ মূলত ওই তিনজনকে মারার জন্যই এসেছিল। বাঘকে দেখে তো পরীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কথা বলার মতো সাহস পাচ্ছিল না। এদিকে ওই তিনটি লোক আজ বলছিল যে বাঘকে তারা মেরেই ফেলবে। বাঘকে যখন মারতে যায়, পরীর উপর গুলি লেগে যায়। বাঘ তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, একে একে তিনজনকেই মারতে শুরু করে। প্রথম জনকে যখন তার মারা কমপ্লিট হয়ে যায়, তারপর সে দ্বিতীয় জনের উপর ঝাঁপিয়ে পড়ে। এইভাবে সে মারতে শুরু করে। আর পরীকে আমরা দেখতে পাই যে কিনা
অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয়ের কারণে সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আর বাঘ তো ওই লোকগুলোকে মারতে থাকে। তার কাজই ছিল এদেরকে শেষ করে ফেলা। যখন সে তার কাছে আসে তখন দেখতে পায় যে সে তো একদমই বেহুশ হয়ে গিয়েছে ভয়ের কারণে। সে বুঝতে পারে যে পরী অনেক বেশি ভয় পেয়েছে। সে মনে করেছে হয়তো তাকে মেরে ফেলা হবে, তাই সে ভয়ে বেহুশ হয়েছিল। আচ্ছা, মনে করেন আপনার সামনে বাঘ রয়েছে, আপনি কি করবেন? দৌড়ে পালাবেন না পরীর মতো বেহুশ হয়ে পড়বেন? কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে ননতাইকে দেখানো হয় যে কিনা তার দিকে তাকিয়েছিল। সামা এবং ননতাই একই দলের লোক ছিল, কিন্তু তারা একে অপরকে তেমন পছন্দ করতো না। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই। তার অবস্থা খুবই খারাপ ছিল। তার শরীরে অনেক বেশি জ্বর, গুলি লেগেছে তার। সে বেহুশ অবস্থায় পড়েছিল। এখানে সামা তার ট্রিটমেন্ট করে, সুন্দর করে তার গুলিটি বের করে দেয়। আমরা তার হাতেও ব্যথা দেখতে পাই, বুঝতে পারি তার হাতেও হয়তো ব্যথা লেগেছে। সে তার গুলি বের করে দেয় আর মনে মনে ভাবতে শুরু করে তার কারণে এত বড় ঘটনা ঘটে গেল। সে চায়নি এমন ঘটনা ঘটাতে, কিন্তু ঘটনা ঘটেছে, এখন তো সে কিছু করতেও পারবে না, তাই না? তাই সে তাকে মনে করে যে মারবে, তারপর এখান থেকে চলে আসে। এসে নিজের হাতে থাকা গুলিটি বের করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে আগেও তার অনেকগুলো গুলি লেগেছিল আর সে ওই বক্সে গুলিগুলো জমা করে রাখতো। তারপর আমরা দুইটি লোককে দেখতে পাই যে কিনা সামার বাসায় আসে। তখন সামা তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, কেন এসেছো? এই মেয়েটির ব্যাগ দেওয়ার জন্য? তখন তারা বলে, হ্যাঁ, মেয়েটির ব্যাগ জঙ্গলে ছিল, ওইটা দেওয়ার জন্যই এসেছি। এখানে তারা সামাকে অনেক বেশি ভয় পেত, কারণ সামা যে টাইগার হান্টার তারা তো জানতো, তাই না? তারপর সে জিজ্ঞাসা করে, আচ্ছা ওদের লাশকে কি করেছো? তখন সে বলে, সবসময় আমরা যেমনটা করে থাকি তেমনটাই করেছি, ওদের লাশকে আমরা দাফন করে দিয়েছি। তখন তারা দুজন বলে ওঠে যে আমাদের মনে হচ্ছে এখন থেকে তারা আর শিকারের জন্য আসবে না। তখন টাইগার হান্টার বলে যে কেন মনে হলো? আমি তো এতদিন যাবৎ সবাইকে ভয় দেখিয়ে আসছি, মারছি, তারপরও তো তারা আসলো, তাই না? তখন ওই দুই ছেলে বলে যে হয়তো তারা টাকার জন্য আসছে, কারণ টাকা এমন একটি জিনিস যেটা মানুষকে খারাপ বানাতে সময় নেয় না। আর এই টাকার জন্যই তারা এসেছে, টাকার জন্য তারা কোনো কিছুকেই ভয় পায় না। তখন সে বলে, টাইগার হান্টার কেউ নয়? তখন এরা বুঝতে পারে যে হয়তো সে অনেক বেশি রেগে আছে, তাই তারা এখান থেকে চলে যায়। তারপর আমরা সামাকে দেখতে পাই যে কিনা পরীর আইডি কার্ড দেখতে শুরু করে। আর এখান থেকে সে জানতে পারে তার নাম পরী, সে একজন টিচার। এদিকে পরী অনেক বেশি ভয়ে ছিল, সে টাইগার টাইগার বলে চিৎকার করতে শুরু করে। তখনই এখানে সামা চলে আসে। সামাকে দেখার পরও সে চিৎকার বন্ধ করে না, উল্টো সামাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি ওই রাতের যে ট্রমাটা ছিল ওই জায়গা থেকে সে বের হতে পারেনি। সে অনেক বেশি ভয় পেয়েছিল টাইগারকে। সামা মনে মনে ভাবে, আমার জন্য মেয়েটির এমন অবস্থা হলো। এদিকে আমরা নন্তা এবং কালংকে দেখতে পাই। তারা গিয়েছিল জঙ্গলে তদন্ত করতে ওই লাশগুলো দেখার জন্য। কালং তখন নন্তাকে বলে, আচ্ছা তোমাকে একটি কথা বলি, তুমি কেন টাইগার হান্টারের সামনে চলে যাও সব সময়? এটা তো উচিত নয়, যদি সে রেগে গিয়ে তোমাকে মেরে ফেলে। তখন সে বলে, এইগুলো আমার কাজ ছিল যেগুলো এখন সে করছে। একজন আউটসাইডারকে আমার দায়িত্ব দিয়ে দিয়েছে টাইগার হান্টার, এটা তো আমার একদমই ভালো লাগেনি। আমি খুবই অপছন্দ করি এই কাজকে। সিন চলে যায় অতীতে, যখন নন্তা 14 বছরের ছিল। এখান থেকে আমরা জানতে পারি নন্তার বাবা যখন থাকবে না তখন নন্তার মধ্যেই ওই টাইগার হান্টারের আত্মা আসবে, আর সে টাইগারে পরিণত হয়ে পুরো জঙ্গলের রক্ষা করবে। যখন তার বয়স 20 হয়ে যায় তখন সে প্রস্তুত ছিল, সব কিছু রিচুয়াল ঠিকঠাকভাবে করা হচ্ছিল। তবে কেন জানি না জঙ্গল থেকে টাইগারের আওয়াজ আসতে শুরু করে। তারা বুঝতে পারে যে ঘটনা উল্টে গিয়েছে, টাইগার হান্টারের আত্মা চলে গিয়েছে অন্য কারো উপর। এটা তো কখনোই হওয়ার কথা ছিল না। তারপর তারা সবাই মিলে চলে যায় জঙ্গলের ভিতর, যে দেখতে কার ভিতর এই হান্টারটি এসেছে। তখন তারা গিয়ে দেখতে পায় যে অন্য কেউ না, সামার ভিতর এসেছে। সামার ভিতর এসেছে এই বিষয়টা দেখে নন্তা অনেক বেশি রেগে যায়। তার অনেক বেশি খারাপ লাগে, কারণ যেই কাজটি তার করার কথা ছিল, যেই পাওয়ার তার পাওয়ার কথা ছিল, এটা একটা আউটসাইডার পেয়ে গেল। এটা তো তার জন্য অনেক কষ্টদায়ক ছিল। বর্তমানে এইসব মনে করে সে রেগে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। এখানে আমরা চিফকে দেখতে পাই, জঙ্গলে এসেছিল ওই লাশগুলোকে দেখার জন্য। এখানে আসার পর সে জানতে পারে সবগুলো লোক মারা যায়নি, 2 জন মারা গিয়েছে। তাদের মধ্যে একজনের জান ছিল,
যখন তারা জানতে পারে যে একজন জীবিত রয়েছে, তারপর তারা ওই লোকটিকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বলে এই লোকটিকে এখান থেকে নিয়ে যাও, তার চিকিৎসা করাও, আর আমাদেরকে তথ্য দাও যে ঘটনা কে ঘটিয়েছে, কিভাবে কি হয়েছে। আর অন্যদিকে ওই দুই খবরি যারা সব খবর আদান প্রদান করতো নজর রাখছিল তাদের উপর। তখন তারা বুঝতে পারে যে টাইগার হান্টারের বিষয়টি ফাঁস হয়ে যাবে। যেই দুইজন লোক মারা গিয়েছিল তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয়। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই যে কিনা বাসায় হাঁটছিল। তার এইভাবে হাঁটা দেখে সামা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে মনে মনে ভাবছিল আমি কার বাসায় আছি, কোথায় আছি। বাসা দেখে মনে হচ্ছে ডক্টরের বাসা। সামা তখন বলে হ্যাঁ, এটা ডক্টরের বাসা, আমি হচ্ছি ডক্টর, এই বাসার ওনার, প্লাস আমি একজন ডক্টর সার্জন যে কিনা সবার চিকিৎসা করে থাকি, গ্রামের একমাত্র চিকিৎসক আমি। আর সে তাকে কোলে করে ওই ভিতরের রুমে নিয়ে যায়। তখন সে বলে আমাকে টাচ করার সাহস আপনার হয় কিভাবে? সামা বলে দেখো আমি তোমার চিকিৎসা করেছি। তখন সে জানায় যে আমাকে এখানে কে নিয়ে এসেছিল। সামা বলে নিয়ে এসেছিল একজন, কে নিয়ে এসেছিল আমি জানি না। সে তার পায়ের ক্ষতস্থান দেখতে চাইলে তখন তাকে আটকায় পড়ি, বলে আপনি এইভাবে আমার গায়ে হাত দিতে পারেন না। তখন সে বলে আমি ব্যান্ডেজ করলাম, সব কিছু করলাম, গুলি বের করলাম, এখন কেন পারবো না? তারপর সে তাকে জায়গাটি দেখতে দেয় আর তার এই অতীতের কথাগুলো মনে পড়ে যায়, কিভাবে বাঘটি তাকে আক্রমণ করেছিল। এই বাঘের কথা মনে পড়ে সে তো এতটাই ভয় পায় যে তাকে বলতে শুরু করে আমি টাইগার দেখেছি, অনেক বড় টাইগার, এর আগে আমি কখনো এত বড় টাইগার দেখিনি, যতগুলো টাইগার দেখেছি এর থেকে ছোটো ছিল। তখন সামা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কতগুলো টাইগার দেখেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি প্রতিদিনই টাইগার দেখো। সে বলে না, প্রতিদিন দেখিনি, তবে আমি কিছুদিন পর পর চিড়িয়াখানায় ঘুরতে যাই, ওই জায়গায় তো অনেকগুলো বাঘ থাকে, ওইগুলোকে আমি দেখি। তখন সে বলে ও আচ্ছা, তাহলে তুমি ওইগুলোর সাথে এগুলোকে তুলনা করছো? সে আসলে কিছুই বলে না, উল্টো তার কথা শুনে সে মজা নিচ্ছিল। তার কাছে অনেক মজা লাগছিল পরি যেইভাবে বাঘের বর্ণনা দিচ্ছিল, অনেক বড়, দেখতে অনেক ভয়ানক, তাকে দেখে অনেক ভয় লাগে, সে অনেকগুলো মানুষ মেরে ফেলেছে, এইভাবে সে তাকে বলছিল। তখনই ওই নার্সটি চলে আসে। নার্সকে পরি তার নিজের পরিচয় দেয়, কিন্তু নার্স তার সাথে কোনো কথাই বলে না। এখানে আমরা জানতে পারি যে সে আসলে কারোর সাথেই তেমন কথা বলতো না, সে সবসময় চুপচাপ থাকাই পছন্দ করত। সামা কোনো কারণ ছাড়াই মিস মোয়ের ওপর রাগ দেখায়। মিস মো বলে দেখো বেটা, আমি তোমাকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি, আমি তোমার মায়ের মতো। আর হ্যাঁ, সামাও তাকে মায়ের মতোই মানত, তাই তাকে সম্মান জানিয়ে বলে আচ্ছা মাফ করে দিবেন আমাকে, আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি বা করতে চাইও নি। তারপর মিস মো এখান থেকে চলে যায় আর সে তার অতীতের কিছু ছবি দেখতে শুরু করে, যেখানে তার বাবা মা এবং নন তায়ের বাবা মাও ছিল। তার পিকচারগুলো দেখে মনে হয় যে কেন আমাকে এমনভাবে তৈরি করা হলো, কেন আমাকে এই শ্রাপ দেওয়া হলো। এই শ্রাপ না দেওয়া হলে আমি তো ভালো ছিলাম, একজন নর্মাল মানুষের মতো জীবনযাপন করতাম, অনেক ভালো ছিলাম আমার জীবন নিয়ে আমি, কিন্তু আমাকে এইসবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কেন প্রকৃতি ঈশ্বর আমার সাথে এইসব করলেন? তারপর সে ওই বাঘের ছবিটি দেখতে শুরু করে আর মনে মনে ভাবে আমি এত হিংস্রতা করি মানুষের সাথে, এটা তো ঠিক নয়। এদিকে আমরা পরীকে দেখতে পাই। পরী যখন শুয়েছিল তখন মিস মো তার কাছে আসে আর আসার পরই দেখতে পায় তার অনেক বেশি জ্বর দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে কি হবে এই মেয়েটির। তাই তার ফ্রেন্ডস বা তার ফ্যামিলির কাছে তাকে পৌঁছে দেওয়ার কথা বলে সামার কাছে। সামা তখন বলে আন্টি, আমরা যদি ওকে বাহিরে নিয়ে আসি তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, কারণ ও যদি বাহিরে চলে আসে তাহলে সবাইকে বলে দিবে টাইগার হান্টারের কথা, তখন তো ঝামেলা হবে, তাই না? এই জন্য আমি কাউকেই কিছু বলতে পারবো না। তখনই একটি লোক চলে আসে আর সামাকে নিয়ে কিছু পশু পাখির কাছে চলে যায়, যেই পশু পাখিগুলোকে নন্তা ধরে রেখেছিল। তারপর সে গিয়ে ওই পশু পাখিগুলোকে ইনজেকশন করে দেয় আর জানায় যে যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডেকে নিয়ে আসবে। তখন সে বলে না, তাক ডেকে নিয়ে আসতে হবে না। নন্তা জানায় যে আপনার যেসব ইনজেকশন দেওয়ার কথা ওইসব দিয়ে দিন, আমি দিয়ে দিব। তখন সে জানায় দেখো, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে অপছন্দ করো, তার মানে এই নয় তুমি আমার সাথে এইসব করতে পারো। তারা দেখতে পায় যে ওই যে লোকটি মিনিস্টার বা যেই হোক তাদের চিফ, সে চলে এসেছিল। মনে মনে ভাবে যে ও যদি চলে আসে আর সব সত্যটা জানে তাহলে ঝামেলা হবে। এখানে আমরা চিফ আর তার মেয়েকে দেখতে পাই। চিফের মেয়ে ঠিক চিফের মতোই ছিল,
সে অনেক দ্রুত চঞ্চল আর সে প্রফিট কামাতে অনেক বেশি পছন্দ করত। তার ইনকাম না থাকলে সে কিছুই পছন্দ করে না। স্কুলে আসে আর দেখতে পায় স্কুলের জায়গাটি অনেক সুন্দর, তবে সে জানায় যে এই জায়গায় স্কুল হওয়াটি ভালো হয়নি, স্কুল অন্য একটি জায়গায় করলে অনেক বেশি ভালো হতো। তাই সে বলে যে এই স্কুল বন্ধ করে দেওয়ার কথা। তখন টিচাররা তাকে কিছুই বলে না। স্কুলটি দেখার পর সে তার বাবাকে প্রস্তাব করে যে বাবা, এই স্কুলটি এখান থেকে সরিয়ে আমি একটি রিসোর্ট তৈরি করতে চাই। আমি জানি এই রিসোর্টের বিজনেস অনেক ভালো চলবে, আমরা অনেক প্রফিট কামাতে পারবো। তার বাবা তাকে জানায়, আচ্ছা আমি খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করছি, চলো আগে চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। গ্রামের লোকজন এখানের জঙ্গলকে দেখাশোনা করে রাখতো, বা জঙ্গলের যত কাজ আছে তারা করতো। ওই অনুযায়ী তারা সব পশু পাখিকে যদি অসুস্থ হয় তখন এনে তারা চিকিৎসা করে দিত। মানে এই টাইপেই তাদের জীবনযাপন ছিল। তবে তাদের চিফের কথায় চলতে হতো, আর চিফ তো প্রফিট ছাড়া কোনো কিছুই করতে চায় না। তার উল্টাপাল্টা কথা শুনে নন্তা অনেক বেশি রেগে যায়। নন্তা তখন তাকে কিছু বলতেই যাবে, তার সাথে থাকা লোকজন উল্টা নন্তাকে উল্টাপাল্টা কথা শোনায় আর বলে, চিফের কথা না শুনলে কি হবে তুমি খুব ভালো করেই জানো, নিজে মাতব্বরি কম করো। এখানে আসলে টাইগার কিংকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে নন্তা রেগে গিয়েছিল। সে তখনও তার রাগ কন্ট্রোল করতে পারে না। তারপর সামা তাকে কন্ট্রোল করে নিয়ে আসে। তারপর তার সামার সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। সে সামাকে বলে, আমার পাওয়ার আমাকে ফিরিয়ে দাও, এই পাওয়ার আমার পাওয়ার কথা ছিল। সামা তখন বলে, দেখো এই পাওয়ারটা তুমি যদি পারো নিয়ে নাও, কারণ এই পাওয়ার আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে, আমি ঠিকঠাকভাবে বাঁচতে পারছি না। এখানে তাদের মধ্যে কিছু মারামারি হয়ে যায়। তারপর সামা এখান থেকে চলে যায়। তাদের যখনই দেখা হয় তখনই তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হয়। এটাই ছিল তাদের লাইফ। তারপর সামা তার বাসায় যায়। বাসায় গিয়ে মিস মোয়ের সাথে কথা বলে। মিস মো তখন বলে যে অতীতে এমন একটি ঘটনা ঘটেছিল যেটার সাক্ষী আমি তুমি সবাই ছিলাম, কিন্তু কেনই এই ঘটনা ঘটেছিল আমরা কিছুই জানি না। তখন আমি তোমার বাবা মায়ের সাথে কাজ করতাম যখন তুমি ছোটো ছিলে। নন্তার বাবা তখন অসুস্থ ছিলেন, তাকে সুস্থ করা আমাদের দায়িত্ব ছিল। আমি আর তোমার বাবা মা মিলে তাকে সুস্থ করার চেষ্টা করি। কিন্তু ঘটনা হচ্ছে যে টাইগার কিংয়ের সোল যার মধ্যে আসে সে নিজেকে একদমই পারফেক্টলি হিল করতে পারে, কিন্তু কেন জানি না উনি নিজেকে হিল করতে পারছিল না। সব থেকে বড় বিষয় ছিল ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তাই তিনি কাপড়ে মোড়ানো ছুরি আমার কাছে দিয়ে দিন আর আমাকে সাথে জানান যে আমি যাতে ওইগুলো তান্ত্রিকদের হাতে দিয়ে দিই, যারা নাকি সব কিছু নষ্ট করে দিবে। তান্ত্রিকরা তাদের মতো কাজ করছিল। তারা বুঝতে পারে যে এইটা জাদুটা কিভাবে করা হয়েছে বা কিভাবে আক্রমণ করা হয়েছে টাইগার সোল্টের ওপর। এইসব জানার পর সে অবাক হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই এখানে সামা নিচে নেমে এসেছিল, কারণ সামা অনেক শব্দ শুনতে পায়। শব্দ শোনার পর সে যখন দেখতে পায় তখন ওই আঙ্কেলের শরীর থেকে নন্তায়ের বাবার শরীর থেকে অনেকগুলো রক্ত ঝরছিল। ছোট বাচ্চাটি দেখে বুঝতে পারে না। তখনই তার বাবা মা এখানে চলে আসে আর ব্লাড বন্ধ করার অনেক বেশি চেষ্টা করে, কিন্তু তারা কোনো কারণে দুইজনই ব্লাড বন্ধ করার জিনিস আনতে চলে যায়। এখানে সামা লোকটিকে দেখে বুঝতে পারে যে লোকটি আর বাঁচবে না। তখন সামা তার হাত দিয়েই চেষ্টা করে ব্লাড বন্ধ করার। সামা যেহেতু অনেক ছোট ছিল আর তার মধ্যে অনেক শক্তি ছিল, যেটা ওই লোকটি বুঝতে পেরেছিল, তাই লোকটি তার টাইগার কিংয়ের সোল দিয়ে দেয় সামার ভিতর। আর ওই ঘটনার পর থেকেই সামা টাইগার কিংয়ের পাওয়ার পেয়ে যায়। আর কেন নন্তা এই পাওয়ার পেল না আমি আপনাদের বলে রাখি, কারণ নন্তার বাবা তখন অসুস্থ ছিল আর নন্তা ছিল মায়ের পেটে। যদি নন্তা না আসতো বা নন্তা দুনিয়ায় আসতে আসতে তো তার বাবা মারা যাবে, আর সে যদি এই পাওয়ারটি কাউকে না দিয়ে যেত তাহলে টাইগার কিংয়ের সোল একদম শেষ হয়ে যেত, কখনই আর জীবিত হতো না বা কখনো কারো ভিতর আসতো না আর কি, এমন ঘটনা ছিল। তারপর তারা দুইজন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল। মিস মো তখন বলে, ভালোই হয়েছে নন্তার উপর এইসব পাওয়ার যায়নি, কারণ তুমি এইসবের জন্য পারফেক্ট। তারপরও সে কেন জানি না এই বিষয়গুলো নিয়ে চিন্তিত ছিল। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই। পরি নিজে থেকে ওঠার চেষ্টা করছিল। যখনই সে উঠতে যাবে তখনই সে পড়ে যেতে চাইলে একটি গ্লাস পড়ে যায়। এটা তো সামা শুনতে পায় আর ফুল স্পিডে তাড়াতাড়ি চলে আসে তার কাছে। এটা দেখে বুঝতে পারে না যে কিভাবে সে এলো। তখন পরি জিজ্ঞাসা করে, আপনি এত স্পিডে কিভাবে এলেন? তখন সে বলে, কই স্পিডে এলাম, আমি তো নর্মাল স্পিডে এসেছি, তোমার কোথাও ভুল হচ্ছে। তখন সে মনে মনে ভাবে হয়তো তার জ্বরের কারণে ভুল হতেও পারে। সামার কথায় সে বুঝতে পারে। তখন সে তাকে জানায় যে আমি গোসল করতে চাই। সে বলে, আন্টি নেই, আমি তাই তোমাকে গোসল করতে নিয়ে যাচ্ছি। তাকে গোসল করতে দিয়ে সে এখান থেকে গায়েব হয়ে যায়। মনে মনে
মনে ভাবে চোখের পলকে কিভাবে একটি লোক গায়েব হতে পারে আবার আসতে পারে। তারপর সে তার মতো করে গোসল করছিল আর সামা বাহিরে তার জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা বুঝতে পারি সামা তার জন্য কিছু ফিলিংস রাখে, কারণ সামা এখানে একা থাকতো। একা থাকতে তো কারোই ভালো লাগে না, তাই না? তাই সে বোরিং ফিল করছিল। তবে পরি আসার পর থেকেই তার ভালো লাগছিল। এদিকে মিস মো যখন সবজি কিনছিল তখনই এখানে কালং চলে আসে। কালং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার সামার জন্য এইসব কিনছো? তখন সে বলে, না আমি সামার জন্য কিনছি না, আমাদের এখানে একজন পেশেন্ট রয়েছে তার জন্য কিনছি। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা পেশেন্টটি কে? তখন সে বলে, একটি মেয়ে। মেয়ে শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মেয়েটি কি দেখতে সুন্দর? তখন সে বলে, হ্যাঁ সুন্দর, সে একটু অসুস্থ তাই আমরা তাকে চিকিৎসা করছি আমাদের বাসায় রেখে। সামার বাসায় একটি মেয়ে আসে। এটা শোনার পর কালংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে এখানে আমরা বুঝতে পারি কালং সামাকে অনেক বেশি পছন্দ করত। তাই সে জানায় যে আমাকে তো দেখতে হবে যে তার বাসায় কোন মেয়ে আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই তার গোসল যখন শেষ হয় সে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল। যেহেতু তার পায়ে ব্যথা তাই সে ঠিকঠাকভাবে যেতে পারছিল না। স্লিপ খেয়ে যখনই পড়ে যাবে তখনই সামা চলে আসে। তখন সে আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এত স্পিডে কিভাবে আসেন? সামা বলে, আমি নর্মাল স্পিডে আসি, কিন্তু কেন জানি না আমার নর্মাল স্পিড তোমার কাছে অনেক বেশি মনে হয়। এটা হয়তো তোমার ঘাটতি বা তোমার জ্বরের কারণেও হতে পারে। আচ্ছা চলো রুমে যাও, রেস্ট করো। আমি চাই তুমি কিছুটা সময় রেস্ট করো আর নিজেকে শান্ত রাখো। তারপর সে তার পুরো রুম ঘুরে দেখতে শুরু করে। এখানে সে বুঝতে পারে যে সামা আসলে অনেক ভালো লোক, তাই সে এখানে থাকে। এখানে সামা পরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি শহর থাকতে গ্রাম? তখন সে জানায় যে গ্রাম আমার অনেক ভালো লাগে, আর তাছাড়াও গ্রামের মানুষ অনেক সহজ সরল ভালো, তাই আমি গ্রামে এসেছি। তারপর সে একই কোয়েকশন সামাকে করে। তখন সামা তাকে জানায় যে আমারও গ্রামে ভালো লাগে তাই এসেছি। এখানে তাদের দুইজনের কথাবার্তা মোটামুটি মিল ছিল। আমরা তো খুব ভালো করেই জানি সামা এখানে কেন থাকতো, কারণ সামার আর যাওয়ার কোনো জায়গা নেই। সামা যখন ডক্টরি লেখাপড়ার জন্য গিয়েছিল শহরে তখন সে ভালো ছিল, কিন্তু 4-5 বছর যাবৎ তার মধ্যে ওই সোলটি চলে আসে, টাইগার কিংয়ের সোল, যার কারণে সে এখান ছেড়ে কোথাও যেতে পারবে না। আর যদি কোথাও যায় তাহলে তারই ক্ষতি হবে, যার কারণে সে বাধ্য হয়ে এখানে থাকছে। না হয় সে এখানে থাকতো না। আর যেহেতু এটা তার বাবা মায়ের বাড়ি, না থেকে সে কোথায় যাবে, এই জন্য সে মূলত এখানে আছে। কিন্তু তার অনেক খারাপ লাগে একাকিত্ব জীবন। তাছাড়াও টাইগার কিংয়ের সোল তাকে অনেক বেশি ডিস্টার্ব করে, তার কষ্ট হয় আর কি, এমনটা। এদিকে আমরা ওই চিফকে দেখতে পাই, সে খাবার খাচ্ছিল। যখন সে খাবার খাচ্ছিল তখনই একটি মেয়ে আসে আর বলে যে আপনি যাদেরকে করছেন তারা চলে এসেছে। আসলে এগুলো বাজে তান্ত্রিক ছিল, যারা কিনা নন তার বাবাকে খুন করেছিল। তাদেরকে দেখার পর সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কাজটি করতে পারবে? যদি তুমি কাজটি না করতে পারো তাহলে আমি অন্য লোক খুঁজব। তখন ওই লোকটি অনেক বেশি রেগে যায়, বলে নন তার বাবাকে আমিই শেষ করেছি, আমি যদি না পারি তাহলে আর কেউই পারবে না, আমি ঠিকঠাকভাবে পারবো। তখন সে জানায় 4-5 বছর ধরে তার অবস্থা খুবই খারাপ। সে ভেবেছিল নন তার বাবা মারা যাওয়ার পর থেকে আর টাইগার কিংয়ের সোল তাকে ডিস্টার্ব করবে না, কিন্তু এখন আবার টাইগার কিং চলে এসেছে, তাই তার এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। সে রাইফেল দিয়ে তার লোক পাঠিয়েছিল টাইগার কিংকে মারার জন্য। তখন টাইগার কিংকে মারা সম্ভব হয়নি। এখানে 3টি রাইফেল দিয়ে সে পাঠিয়েছিল। 2টি রাইফেল তো ফেরত এসেছে, তবে একটি রাইফেল সে ফেরত পায়নি। এই বিষয়টা শুনে তান্ত্রিক তাকে জানায় ওইটা খোঁজার জন্য, যদি না খোঁজে তাহলে প্রবলেম হবে। তখন তার মনে পড়ে যায় এটা যেহেতু তার নামে রয়েছে তাই এতে প্রবলেম হতেও পারে, কারণ তার নাম দিয়ে যেহেতু রাইফেলটি রেজিস্টার করা আছে তাহলে তো প্রবলেম আসবেই, তাই না? এটা নর্মাল ছিল। তান্ত্রিক জানায় যে নন তার বাবাকে আমিই শেষ করেছি, তাই এই লোকটিকে আমিই শেষ করব, আপনাকে চিন্তা করতে হবে না। তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়, তারা যে কোনো বিনিময়ে সব কাজ শেষ করে নেবে। সিন পরিবর্তন হয়, আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, কালং নাঙের যে মেয়েটি। কালং আসলে সামার বাসায় কোন মেয়েটি আছে ওই মেয়েটিকে দেখার জন্য যায়। সে তো পরীকে দেখে অবাক হয়ে যায়। তারপর সে চলে যায় নন্তার কাছে। নন্তাকে গিয়ে মারতে শুরু করে, বলে এত সুন্দর একটি মেয়ে তুই আমার সামার ঘরে কিভাবে দিয়ে আসলি? তোর কি জানা নেই আমি তাকে পছন্দ করি? নন্তা বলে, কেন? ওই মেয়েটি অসুস্থ, তাকে আমি কোথায় পাঠাতাম? আমাদের ভিলেজে কি আর কোনো ডক্টর আছে তোর জানা মতো? যদি থেকে তাকে বল, আমি ওই জায়গায় ট্রান্সফার করে দিই।
তখন সে বলে, আমাকে রাগাবি না, কিন্তু তুই যদি আমাকে রাগাস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। তুই তো জানিস আমি তাকে কতটা ভালোবাসি। নন্তা তারপর তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মেয়েটিকে আসলেই অনেক সুন্দরী? তখন সে বলে, হ্যাঁ সুন্দরী, আসলেই অনেক সুন্দরী। আমার তো অনেক ভয় করছে সামা নাকি ওর প্রেমে পড়ে যায়, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তুই সব করেছিস তাই না? তারপরে আমরা দেখতে পাই আসলে নন্দা এখান থেকে চলে গিয়েছিল। মূলত সে পরীর সুন্দরের বর্ণনা শুনে পরীকে দেখতে গিয়েছিল। দূর থেকে সে পরীকে দেখে অবাক হয়ে যায়, কারণ পরী অনেক সুন্দর ছিল। আর পরী এখানে এসেছিল ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। যেহেতু বাহিরের বাতাস অনেক ভালো ছিল, তাই সে এখানে এসে বসেছিল। তখনই তার কাছে নন্তা চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আপনি এখন কেমন আছেন? তখন সে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি তো আপনাকে চিনি না। তখন সে জানায়, আমি তোমাকে কিভাবে চিনি? ওই দিন রাতে যখন তুমি বেহুশ হয়েছিলে, তখন আমি তোমাকে এখানে এনে দিয়েছিলাম। এই কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ঘটনা হচ্ছে, আপনিও কি ওই দলের লোক, যে দলের লোকগুলো আমাকে মারতে চেয়েছিল? তখন সে বলে, আরে না, আমি ওই দলের লোক নয়, আমি সন্ত্রাসী নয়, আমি একজন টিচার। তখন সে বলে, ও আচ্ছা আপনি টিচার, আসলে আমিও এই স্কুলের টিচারের জন্যই এসেছি। তাহলে তো ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে। তখন সে বলে, হ্যাঁ আমরা দুইজন একসাথে কাজ করতে পারবো, তুমি আর আমি মিলে একসাথে কাজ করব, স্কুলে বাচ্চাদের পড়াবো। তখন সে বলে, ও আচ্ছা তাহলে তো ভালোই হয়। হ্যাঁ আমার অনেক কিছু জানার রয়েছে, তাই আপনার কাছ থেকে চাইলেই আমি শিখতে পারবো। দূর থেকে সব কিছু সামা দেখছিল। সামা তো অনেক বেশি জেলাস ফিল করছিল। মনে মনে ভাবছিল, এদের মধ্যে যদি ভাব হয়ে যায় তাহলে আমি পরীকে হারিয়ে ফেলবো। এখান থেকেই আমরা বুঝতে পারি পরীর জন্য সে কিছু হলেও ফিল করতো। পরী দেখতে অনেক সুন্দরী ছিল, তাই জন্য হয়তো ফিল করতো। আচ্ছা বাদ দিন এইসব। তখনই এখানে নন্তা চলে আসে সামার কাছে। সামাকে এসে সে বলে যে, তুমি এখন তাকে আমার বাসায় দিয়ে দাও বা তাকে তার জায়গা মতো ছেড়ে দাও, কারণ এতদিন যাবৎ তাকে তোমার বাসায় রাখা সেফ নয়। আর তাছাড়াও সে এখন সুস্থ আছে। তখন সামা বলে, দেখো তুমি আমার গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছো। তোমাকে তো আমি বলেছি যা করার আমি আমার করে নিব। আমার পেশেন্ট ভালো হলে আমি তাকে বাসায় যেতে দিব, আমি তো তাকে আটকে রাখবো না। আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করবে না। তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল। মনে মনে ভাবছিল, সামা যদি পরীর প্রেমে পড়ে যায় তাহলে তো সে পরীকে পাবে না, যেমনটা কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে কালং ভেবেছিল। ঠিক সেম ঘটনা তার সাথেও ঘটে, সেও এমনটাই ভাবতে শুরু করে। চিফের লোকজন খুঁজছিল ওই রাইফেলটি। তখনই তারা শুনতে পায় হয়তো কেউ আসছে, তাই তারা এখান থেকে লুকানোর চেষ্টা করে। আমরা বুঝতে পারি তাদেরকে কেউ দেখছিল। তাছাড়াও এখানে কিছু পুলিশের লোক পাঠানো হয় বা ফরেস্ট টিমকে পাঠানো হয়, যারা কিনা এখানের খুনের বিষয়ে তদন্ত করার জন্য এসেছিল। তাদের মধ্যে একটি ছেলের নাম ছিল মার্চ, যে কিনা তাদের প্রধান ছিল। সে আসে আর সব কিছু দেখে মনে মনে ভাবে যে এখানে হান্টার্সদেরকে ঢুকতে দেয়, কারণ এখানে তো হান্টার্সদের ঢোকার নিষেধ। তখন তারা বলে যে চিফের সাথে কথা বলে দেখা যাক, তাই তারা চিফের সাথে কথা বলতে চলে যায়। চিফ তাদেরকে জানায় যে না, আমরা তো এমন কাজ কখনোই করি না, বা আমরা কাউকে এখানে ঢুকতে দেই না, এইসব এলাও না। আমার কাজ হচ্ছে আমার বোনের পশুদের দেখাশোনা করা, আমি ওই কাজটিই করি। আর যারা মারা গিয়েছে তারা গ্রামের সাধারণ লোক, কোনো হান্টার নয়, আর কোনো হান্টারকে আমি এখানে প্রবেশ করতে দেই না। মার্চ তার কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে লোকটিকে কথাবার্তায় মনে হচ্ছে সাধু, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটির মধ্যেই কোনো গড়বড় রয়েছে। সিন পরিবর্তন হয় সামার কাছে। সামা আর মিস্টার মু কথা বলছিল চিফের বিষয়ে, তাদের কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো নিয়ে। তখন মিস মু বলে, এই তথ্য আমাদের জন্য এনাফ নয়, আমাদের আরও তথ্য খুঁজতে হবে। তখন সে বলে, হ্যাঁ মিস মু, আমাদের আরও তথ্য খুঁজতে হবে। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই। পরীর কাছে কালং চলে আসে তার সাথে দেখা করতে। সে এসে বলে, আমি সামার গার্লফ্রেন্ড, সে আমাকে ফোনে বলেছিল তোমার কথা, তুমি নাকি এখানে অসুস্থ হয়ে এসেছো, সে তোমার চিকিৎসা করছে। তখন সে বলে, হ্যাঁ আসলে আমি অসুস্থ। তখন সে তাকে বলে, হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ হয়েছো, চলে যাও এখান থেকে। তখনই এখানে মিস মৌ চলে আসে আর পরীর সামনে সব সত্য কথা বলে দেয় যে আসলে কালং তার গার্লফ্রেন্ড নয়, বা সামা কারো রিলেশনে নেই, সামা কাউকে পছন্দ করে না। এই কথা বলে সে তাকে কান ধরে বাহিরে নিয়ে যায়। তারপর সে তাকে বলে, এই মিথ্যা কথা কেন বলছিস? তখন সে বলে, মিথ্যে কোথায়, আমি তো একদিন না একদিন তার গার্লফ্রেন্ড হব। তখন সে বলে, যখন হবি তখন বলবি, এখন কেন বলছিস? আমার তো মনে হচ্ছে তুই পরীকে দেখে জেলাস ফিল করছিস। তখন সে বলে, যখন আমি গার্লফ্রেন্ড হব তখন তোমাকে দেখে নিব। সিন পরিবর্তন হয়, আমরা এখানে দেখতে পাই সে একটি স্পেশাল রুমে প্রবেশ করে, যেখানে অনেক কিছু ছিল। আর এদিকে পরী খুঁজতে শুরু করে আন্টিকে, আসলে মিস মৌকে,
যার দ্বারা সে একটি চার্জার খুঁজে তার ফোন চার্জ করবে। বাসাটা যেহেতু অনেক বড় ছিল তাই সে কোনো কিছু বুঝতে পারে না, আর ওই রুমের দরজা খোলা ছিল। তাই সে ওই রুমে প্রবেশ করে সে জিনজের এইসব উল্টাপাল্টা কিছু জিনিস দেখতে পায়। আর সে এটাও দেখতে পায় এখান থেকে পুরো জঙ্গল সরাসরি দেখা যায়, সাথে জঙ্গলে প্রবেশ করার রাস্তাও রয়েছে এখান থেকে। এইসব দেখে সে অবাক হয়ে যায়। তখনই এখানে সামা চলে আসে আর তাকে বকাচকা করে, বলে আমার পারমিশন ছাড়া এইসব জায়গায় আসার তোমাকে কে অনুমতি দিয়েছে। তারপর তাকে বাইরে নিয়ে এসে বলে যে এখানে তুমি কেন গিয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত। তখন সে বলে আসলে আমি বুঝতে পারিনি, চার্জার খোঁজার জন্য গিয়েছিলাম, আমি মূলত মিস মুখী করছিলাম। তখনই এখানে মিস মো চলে আসে। তারপর মিস মো পরীকে এখান থেকে নিয়ে চলে যায়। এদিকে পরীকে সে জানায় যে কেন গিয়েছিলে ওই রুমে। পরী তখন বলে চার্জার খুঁজতে, আর তাছাড়াও আমি এখন সুস্থ, এখান থেকে চলে যেতে চাই। তখন সে বলে আচ্ছা তুমি চলে যাবে, কোনো প্রবলেম নেই, তোমার যে জায়গায় যেতে মন চায় ওই জায়গায় যেতে পারো। এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা এইসব বিষয় নিয়েই চিন্তা করছিল। সিন চলে যায় অতীতে 4-5 বছর আগে, যখন সে প্রথম এইসব করতো বা সে প্রথম যখন বাঘের রূপ নিত, তখন তার গার্লফ্রেন্ড একদিন তাকে দেখে ফেলে। আর সে যখন তার নিজের সোল পরিবর্তন করছিল তখনই সে তাকে সরাসরি দেখে নেয় আর তাকে মনস্টার বলে সম্বোধন করতে শুরু করে। তাকে বোঝানোর অনেক চেষ্টা করে সে, কিন্তু তাকে বোঝাতে পারে না। মেয়েটি তাকে দেখে অনেক বেশি ভয় পেতে শুরু করে আর বলে আমি কোথায় চলে এলাম, মনস্টারের জন্য আমি কিভাবে যাব, তুমি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। সে বয়ে শুধু পিছে যাচ্ছিল, পিছে যেতে যেতে সে নিচে পড়ে মারা যায়। আর এই ঘটনার পর থেকে সামা নিজেকে ক্ষমা করতে পারে না। এই রুমে সে মিস মো ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয় না। তার জন্য তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, এর চেয়ে বড় কলঙ্ক তার জীবনে আর কি হতে পারে। এই বিষয়গুলো নিয়েও সে বর্তমানে চিন্তা করছিল। তখন মিস মো তার কাছে চলে আসে। মিস মো তখন তাকে জানায় দেখো এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল, এই বিষয়টা নিয়ে আর পরে দেখো না। তখন সে বলে মনস্টার আমি সবাইকে শেষ করে দিব, আমার সাথে যদি কেউ না মিশে তাহলেই ভালো হবে, আমার কাছে যেই আসবে তাকেই আমি হয়তো শেষ করে দিব। এই বলে সে অনেক কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। তার কান্না আসলে অনেক কষ্টদায়ক ছিল। পরি যেহেতু এখন সুস্থ ছিল তাই সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন এখানে মিস মো চলে আসে আর তাকে বলে তুমি কি চলে যাচ্ছ? সে বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি। আচ্ছা ডক্টরকে আমি কোথায় পাবো? তখন সে বলে ডক্টর তো বাসায় নেই। আবারও সে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যিই কি ডক্টর সামা বাসায় নেই? তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে যে এই মেয়েকে যদি আমি সামার সাথে মিশতে দেই তাহলে তো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সে এখান থেকে সাথে সাথেই চলে যায়। তারপরে আমাদের সিন দেখানো হয় স্কুলে আজ মার্চ নামের ওই যে গোয়েন্দাটি বা অফিসারটি ছিল সে চলে আসে আর জিজ্ঞাসা করে আমি শুনেছি এখানে নাকি বন্য পশুকে রাখা হয়েছে। তখন এখানে অনেক বেশি রেগে যায় নন্তা, বলে না এমন কোনো ঘটনা এখানে ঘটেনি, আপনাদেরকে কে এখানে পাঠিয়েছে? এইভাবে সে ওই ফরেস্ট অফিসারের সাথে মারামারি লেগে যায়। তখন এখানে স্কুলের প্রিন্সিপাল তাকে আটকায় আর বলে আচ্ছা আপনারা চাইলে স্কুল একদম ভালোভাবে তদন্ত করে দেখতে পারেন, এখানে কিছুই নেই। পুরো স্কুল ঘুরে দেখার পর তারা কিছুই পায় না। প্রিন্সিপালকে সরি জানায়, বলে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাই আমরা এখানে এসেছি, না হয় এখানে আসতাম না। তারপর তার নজর পড়ে অন্য একটি রুমের দিকে, যেই রুমে সত্যিই বন্য পশু ছিল। তবে সে এখানে ভিতরে ঢুকতে না দিতে চাইলেও তারা জোর করে ভিতরে ঢুকে দেখতে পায় এখানে অন্য কেউ না, সামা ছিল, তার বাইক ঠিক করছিল। সামা এখানে ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তারকে পরিচয় দেয় যে আমি এখানে ডক্টর, আমি এখানে মানুষের চিকিৎসা করি। এইভাবে তাকে কথায় গড়িয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর এখানে নন্তা তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তুমি না থাকলে আমি এখন হয়তো ফেঁসেই যেতাম। এখান থেকে তারা ওই বন্য পশুটিকে বের করে আর দেখতে পায় পশুটি এখন একদমই সুস্থ আছে। তাই তারা চিন্তা করে এটাকে বনে ছেড়ে দিবে। এদিকে সিন পরিবর্তন হয় পরীর কাছে। পরী যখন চলে যেতে চায় তখনই তার কালংয়ের সাথে দেখা হয়ে যায়। কালংকে দেখে সে অবাক হয়। তখন কালং তাকে জানায় তুমি স্কুলে যাবে তো, আমিও স্কুলের ওই দিকে যাচ্ছি, তুমি আমার সাথে চলে আসো। তারপর তাকে গাড়ি করে নিয়ে যায়। রাস্তায় থামিয়ে তাকে বলে যে দেখো তুমি সামার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, আমি সামার ফিউচার গার্লফ্রেন্ড,
সামার আগেও একটি গার্লফ্রেন্ড ছিল, যার কারণে আমি তার সাথে রিলেশনে যেতে পারিনি। তারপর ওই মেয়েটি মরার পর সে আমাকে পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। এখন যেহেতু সে সবার সাথে মিশতে শুরু করেছে, আগে কারোর সাথে মিশতো না, তাই আমার মনে হচ্ছে যে আমি তার নেক্সট গার্লফ্রেন্ড হব। পরে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড কীভাবে মারা গেল। সে তখন তার মুখ চেপে ধরে আর বলে যে এইসব এখন বলা যাবে না, আর তুমি কাউকে বলো না প্লিজ, আমি যে তোমাকে এই বিষয়গুলো জানিয়েছি। তুমি আমাকে বলো যে তুমি সামার থেকে দূরত্ব বজায় রাখবে, তাহলেই হবে। পরীর মনে এত কিছু ছিল না, সে বলে আচ্ছা। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সবাই মিলে ওই বন্য পশুটিকে বনে ছাড়তে এসেছিল। তারা বন্য পশুটিকে বনে ছেড়ে দিয়ে সবাই মিলে খুশি উদযাপন করে, কারণ বনের দেখাশোনার দায়িত্ব তাদের ছিল। তারা খুব সুন্দরভাবে বনের দেখাশোনা করত। এদিকে কালংয়ের সাথে পরি স্কুলে চলে আসে। স্কুলে আসার পর প্রিন্সিপাল তাকে স্বাগতম জানায়। এখানে নন্তা পরীকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে পরীকে পছন্দ করতে শুরু করেছিল। অন্য টিচাররা তাকে ওয়েলকাম জানায় আর বলে কাল থেকে স্কুল শুরু হতে যাচ্ছে, আপনি আপনার মতো করে প্রিপারেশন নেন। নন্তা তাকে দেখে এতটা খুশি হয় যে আমরা বুঝতে পারি সে তার প্রতি অনেক দুর্বল ছিল। সিন এখান থেকে শিফট হয়ে আমরা ওই তান্ত্রিককে দেখতে পাই, যে কিনা নন্দার বাবাকে খুন করেছিল। সে জঙ্গলের ভিতর কিছু রিচুয়াল করছিল। এখানে আমরা জানতে পারি তান্ত্রিকটি মনে করছিল হয়তো টাইগার কিং অন্য কেউ না, আগে যেই লোকটি ছিল ওই লোকটি, মানে নন্তার বাবা। কিন্তু নন্তার বাবা তো ওই সময় মারা গিয়েছিল। এখানে আমরা জানতে পারি তান্ত্রিক তার ছোট বাচ্চাটিকে নিয়ে এসেছিল টাইগার কিংকে শেষ করার জন্য। কিন্তু যখন তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল, তখনই এখানে তার ছেলেটি চলে আসে আর পিচ্ছি বাচ্চাটি এর মধ্যে ব্যথা পেয়ে যায়। নন্তার বাবা চাচ্ছিল না যে তার ব্যথা লাগুক, কিন্তু তখনই সাবানটি এসে তার পিছন থেকে মেরে ফেলে, আর এই জন্য মূলত সে আহত ছিল। কিন্তু বিষয়গুলো পুরোপুরি সে জানতো না। সে মনে করতো তার বাচ্চার মৃত্যুর জন্য দায়ী টাইগার কিং, যে কিনা পুরাতনওয়ালা ছিল। আসলে তার ধারণা একদমই ভুল ছিল, কিন্তু এই ধারণা সঠিক কে করবে। সে তখন হুট করে দেখতে পায় ওই প্রাণীটিকে, যেই প্রাণীটিকে তারা ছেড়ে দিয়েছিল। টাইগার কিংকে ডাকার জন্যই মূলত সে প্রাণীটিকে মারে। প্রাণীটিকে মারার সাথে সাথেই নন্তার পুরো ফ্যামিলি জানতে পারে। এখানে থাকা লোকগুলো তাকে জানায় যে প্লিজ নন্তা, এর বিষয়ে এখন আমরা অ্যাকশন নেব না, আবারও আমরা টাইগার কিংকে ডাকবো, তখন আমরা বুঝতে পারবো। এখানে থাকা প্রত্যেকটি লোক অনেক বেশি কষ্ট পাচ্ছিল ওই পশুটির জন্য, কারণ তারা পশুকে অনেক বেশি ভালোবাসতো। সামা যখন পাশ দিয়ে যাচ্ছিল সে শব্দগুলো শুনতে পায়, তার অনেক কষ্ট হচ্ছিল পশুর জন্য। রাতের বেলায় সবাই মিলে সামাকে ডাকতে শুরু করে, বলতে টাইগার কিংকে তারা ডাকছিল। তখনই সামার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়, তার নখগুলো লম্বা হতে থাকে, তার চোখের রং পরিবর্তন হয়। মিনিটের মধ্যেই সে টাইগার কিমে পরিবর্তন হয়। পরিণত হওয়ার পর সে চলে আসে জঙ্গলে। এসে তান্ত্রিকটিকে দেখতে পায়, যে কিনা তার তন্ত্রমন্ত্র নিয়ে বসেছিল। এদিকে মার্চ আর তার লোকগুলোও বসেছিল গাছের উপরে, যাতে তারা বাঘটিকে দেখতে পারে। আসলে তারা এটা খোঁজার জন্যই জঙ্গলে এসেছিল। টাইগার কিম তখন লোকটিকে আক্রমণ করার জন্য তার রাইফেল নিচে ফেলে দেয়। যখনই সে লোকটির ওপর আক্রমণ করতে যায়, তখনই আমরা দেখতে পাই টাইগার কিম উল্টো ছুটে পড়ে যায়। এখানে তার কাছে একটি তাবিজ রয়েছিল, যেটা অনেক পাওয়ারফুল, যার কারণে টাইগার কিম কিছুই করতে পারে না, উল্টো এখান থেকে পালানোর চেষ্টা করে। লোকটিও ছুরি নিয়ে তার পিছে পালায়। টাইগার কিম, তোমার মৃত্যু হবে আমার হাতে, চিন্তা করো না। এইভাবে সে দৌড়াতে শুরু করে। এদিকে আমরা মার্চকে দেখতে পাই, যে কিনা গাছের উপরে বসেছিল। সে টাইগার কিংকে যেতে দেখে সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, লাইফের প্রথম আমি এত বড় টাইগার দেখলাম, এত জীবন ধরে ডিউটি করছি। তারপর তার সহকারীদেরকে সে সব কিছু খুলে বলে। তারাও দেখছিল, তারাও আশেপাশের গাছে ছিল। ওইদিকে আমরা তান্ত্রিকটিকে আসতে দেখি। তান্ত্রিকটিকে দেখে মার্চ আর তার লোকেরা জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? যেহেতু তার রাইফেল সে ফেলে দিয়েছিল, রাইফেল ছিল না তার হাতে, তখন সে বলে, এখানে আমি জঙ্গলে লাকড়ি ঘোরাতে এসেছিলাম। সবাই তখন তাকে সতর্ক করে দিয়ে বলে, এখানে বাঘ রয়েছে, আপনি আর কখনোই এইসব করতে আসবেন না। সামা তার বাসায় চলে আসে। মিস মো তাকে দেখে অনেক বেশি অবাক হয়, আর এই প্রথম এমন ঘটনা ঘটেছিল। তার ক্ষতস্থান থেকে ব্লাডিং হচ্ছিল, আর সে এটা নিজে নিজে ক্ষতস্থানকে বলতে রিপেয়ার করতে পারছিল না, বা তার ক্ষতস্থান ভালো হচ্ছিল না। সবসময় টাইগার কিমের সোল দ্বারা সে সুস্থ হয়ে যায়। তার যতই আঘাত লাগুক না কেন, আঘাতগুলো সেরে যায় খুব তাড়াতাড়ি। মিস মো অনেক চিন্তিত ছিল। তখন সে বলে, চিন্তার কোনো কারণ নেই আন্টি, আর আপনি চিল্লাচিল্লি কম করেন, কারণ পরি শুনতে পাবে। তখন আন্টি জানায় পরি এখানে নেই। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়, কারণ ধীরে ধীরে কেন জানি না সে পরির প্রতি আসক্ত হয়ে পড়েছিল। পরি নেই এই বিষয়টা শুনে তার অনেক কষ্ট হয়। সামার গান না শুকানোর কারণে আন্টি অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ মনে আছে কি নন্তার বাবা এইভাবেই মারা গিয়েছিল।
তান্ত্রিকের কতক ঠিক হয়নি, যার কারণে সে মারা গিয়েছিল আর অনেক ব্লাডিং হয়েছিল। সেই জন্যই মূলত তার জন্য আন্টি অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আন্টি চিন্তার কোনো কারণ নেই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এদিকে আমরা স্কুলের সিন দেখতে পাই। স্কুলের সব স্টুডেন্টরা চলে আসে আর সে তার স্কুল নিয়ে অনেক বিজি হয়ে পড়ে। তার অনেক ভালো লাগছিল গ্রামের বাচ্চাদের, আর নন্তা তো তার পিছেই পড়েছিল। পরি তাদের সাথে অনেক ভালো আচরণ করে, সবার সাথে মিলেমিশে থাকতো সে। নন্তার সাথে তার ভালো বন্ধুত্ব হয়, তবে নন্তাকে সে এইভাবে দেখতো না। পরদিন সকালে আন্টি উঠে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। সিন পরিবর্তন হয় ওই চিফের কাছে, যার কাছে চলে আসে ওই তান্ত্রিকটি আর তাকে জানায় সে নাকি এই তাবিজের জন্যই বেঁচে ফিরেছে আর তাবিজটি তাকে দিয়েছিল তার গুরুজি। তখন চিফ তার কাছ থেকে এই তাবিজটি চায়। তখন সে তার কাছ থেকে তাবিজ কেড়ে নিয়ে বলে, ওই টাইগার সোলকে আমিই শেষ করব, অন্য কাউকে আমি শেষ করতে দিব না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। পর আমরা পুরাতন ইংলিশ টিচারকে দেখতে পাই, যে কিনা প্রিন্সিপালের কাছে এসে বলে যে আমি এখন রিজাইন নিতে চাই। ছোটবেলা থেকে আমি রিপোর্টার হতে চাইতাম, কিন্তু কোনো একটি কারণে হতে পারিনি। এখন যেহেতু ইংলিশ টিচার রয়েছে গ্রামে, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। তখন মগো তাকে শান্তিতে এখান থেকে যেতে দেয়, তার কতকে সম্মান জানায়। সিন পরিবর্তন হয়, আমরা মিস মো এবং সামাকে দেখতে পাই। মিস মো কিছু সবজি কেনার জন্য এসেছিল আর সামা কিছু ঔষধ, আসলে ঔষধ তৈরি করতে যা যা জিনিসপত্র লাগে ওইসব নিয়ে সে এখান থেকে যাচ্ছিল। তখনই তার কাছে পরি আসে আর তাকে হাই জানায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি করছো। তাকে দেখে এমনভাবে সে খুশি হচ্ছিল, মনে হচ্ছিল সে পরি দেখেনি, সে অন্য কিছু দেখেছে, তার জীবন রঙিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তারা একে অপরকে ধন্যবাদ জানায়, অনেক কথা বলে। কথা বলতে বলতে তারা হাঁটতে শুরু করে আর জিজ্ঞাসা করে কে কেন এসেছিল বা কে কেমন আছে, কিভাবে তাদের জীবন চলছে। এই প্রশ্ন করার মধ্যেই এখানে পরি পড়ে যেতে চায়। তখনই সামা তাকে আটকায় আর তাকে সেভ করে নেয়। কিন্তু যেহেতু তার শোল্ডারে ব্যথা ছিল, তাই সে অনেক বেশি ব্যথা পেয়ে যায়। এই বিষয়টি নিয়ে পরি অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে নন্তা পরীকে করছিল আর মিস মো অপেক্ষা করছিল সামার জন্য। যখন দুইজনকে একসাথে আসতে দেখে তখন সে অবাক হয়ে যায়। পরি এসে তাকে হাই জানালে সে বলে, তুমি এখানে কি করছো আর ডক্টর সামার সাথেই কেন তুমি? তখন সে জানায় যে ডক্টর সামার হাতে ব্যথা, তাই সে তাকে এইগুলো জিনিসপত্র এগিয়ে দেওয়ার জন্য এসেছে। নন্তা তখনই তার কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে জানায় ডক্টর সামার হাতে ব্যথা পেয়েছে, তাই আমি ওনাকে একটু হেল্প করছিলাম ওনার জিনিসপত্র গাড়ি পর্যন্ত আনতে। তখন সে জিজ্ঞাসা করে, ডক্টর সামা ব্যথা কীভাবে পেল? ওনার ব্যথা তো সাথে সাথে সেরে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ব্যথা কি খুব বেশি? তখন সে জানায় যে না, ব্যথা তেমন নেই। তারপর সে গাড়িতে চলে যায় আর গাড়িতে গিয়ে মিস মোয়ের আড়ালে বাই জানায়। তারপর সে এখান থেকে চলে যায় আর নন্তা কিছুটা জ্যালাস ফিল করে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় রাতের বেলায়। নন্তা চলে যায় সামার কাছে, তার এই ব্যথা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, এটা তো হওয়ার কথা না, টাইগার সোল্ট যার ভিতরে আসে সে তো নিজের ব্যথা নিজেই কাভার করতে পারে, তাহলে এমনটা কেন হলো? তখন সে জানায় যে লোকটির সাথে তার দেখা হয়েছিল, বলতে ওই তান্ত্রিকটি, সে অনেক শক্তিশালী, যার কারণে তার সাথে এমনটা ঘটেছে। নেক্সটে তাদের সতর্ক থাকতে হবে, না হয় তার ক্ষতি করার জন্য সে একদম ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। এদিকে আমরা পরীকে দেখতে পাই, যে কিনা একজন টিচারকে সামার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল। তখন টিচার তাকে জানায়, কোনো প্রবলেম কি যে তুমি এত জিজ্ঞাসাবাদ করছো? তখন সে বলে, না এমনিতেই জিজ্ঞাসাবাদ করছিলাম। তখন সে বলে, ও তার মানে তুমি তার প্রতি ইন্টারেস্ট নিচ্ছ। তখন পরি বলে যে না, এসব ভুল ধারণা আপনার। এদিকে আমরা নন্তাকে দেখতে পাই, যে কিনা তার মায়ের কাছে গিয়ে তাকে কিছু রান্না করে দিতে বলে। সে বলে যে আমি আমাদের স্কুলের টিচারদের খাওয়াবো। তখন তার মা তাকে অনেক মজার মজার খাবার রান্না করে দেয়। খাবারগুলো নিয়ে সে স্কুলে পৌঁছে যায় আর পরীকে বলে খাবারগুলো খাওয়ার জন্য। তখন সবাই বলে, আজ পর্যন্ত আমাদের জন্য তো আপনি কিছু রান্না করে নিয়ে আসেননি। এই কথা বলে সবাই তার মজা নিচ্ছিল। সে পরীর দিকে তাকিয়ে হাসছিল, কিছুই সে উত্তর দিতে পারে না। এদিকে আমরা গ্রামের লোকজনকে দেখতে পাই, যারা কিনা মার্চের সাথে কথা বলছিল। রাতের বেলায় হাতি এসে তাদের অনেক ক্ষতি করে, এই বিষয়গুলো তারা মার্চকে জানায় আর এই জন্য তারা ফসল বিক্রি করতে পারে না, ফসল ভালো ফলাতে পারে না।
তাদের অনেক ঋণ রয়েছে, এই ঋণগুলো পরিশোধ করতে তাদের এইসব প্রয়োজন। তাই তারা যেন ফরেস্টের পানিগুলোকে ফরেস্টেই রাখে, যাতে তারা আর গ্রামে প্রবেশ না করতে পারে। মার্চ ওকে বলে চলে যায়। এদিকে আমরা ওই তান্ত্রিকটিকে দেখতে পাই, যে কিনা গ্রামের লোকদেরকে বশ করার জন্য চলে আসে। গ্রামের লোকের সাথে সে এমনভাবে কথা বলে যে গ্রামের লোকজন রাজি হয়ে যায়। তার কথা অনুযায়ী টাইগার কিম ছিল তাদের শত্রু। এইভাবে গ্রামের লোকজনকে সে বশে নিয়ে আসে। এদিকে মার্চ চলে আসে নন্তা এবং স্কুল টিচারদের কাছে। তাদেরকে এসে জানায় যে আপনারা যদি আমাদের হেল্প করেন তাহলে আমরা এই কাজ করতে চাই, আমরা কি করতে পারবো? তখন তারা বলে অবশ্যই আমরা হেল্প করব, আমরা আমাদের গ্রামের জন্য সব কিছু করতে পারি। সিন পরিবর্তন হয়, আমরা পরীর একটি স্টুডেন্টকে দেখতে পাই। তার পা কেটে গিয়েছিল আর পা দিয়ে অনেক বেশি রক্ত পড়ছিল। তাই সে চলে যায় সামার বাসায়। তখন আন্টিরি জানায় যে সামা অসুস্থ, বাচ্চাটির চিকিৎসা সে করে দিবে। তখন সে বলে যে না আন্টি, আপনি চিকিৎসা করতে পারবেন না, এটা সামার প্রয়োজন আছে, কারণ তার অনেক ব্লিডিং হচ্ছে, সামাই এটা সমাধান করতে পারবে। তখন সে বলে সামা অনেক বেশি অসুস্থ। আসলেই আমরা সামাকে বিছানায় পড়ে থাকতে দেখি, তার ক্ষতস্থানে অনেক বেশি ব্যথা হচ্ছিল। তারপরও সে চলে আসে বাচ্চাটির চিকিৎসা করতে। বাচ্চাটির চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব কিছু সে আন্টিকে আনতে বলে। আন্টি যখন নিয়ে আসে তখন সে ছেলেটির চিকিৎসা শুরু করে দেয়। ছোটো বাচ্চাটি তখন বলে পরি ম্যাডাম, আপনি এখান থেকে প্লিজ যাবেন না, আমি অনেক কষ্ট পাবো আপনি চলে গেলে। পরি ছেলেটিকে ধরে বসে থাকে। এখানে একে অপরের দিকে বারবার তারা তাকাচ্ছিল। আমরা বুঝতে পারি তারা দুইজন একে অপরের জন্য অবশ্যই ফিল রাখেন, না হয় এমনটা হতো না। রাতের বেলায় আমরা সবাইকে দেখতে পাই, আসলে ওই তান্ত্রিকের টিম আর ওই মার্চের টিম সবাই একই সাথে ছিল। অন্যদিকে আমরা নন্তার ফ্যামিলিকে দেখতে পাই, যারা কিনা রিচুয়াল করছিল। আসলে তারা টাইগার কিমের সোলকে ডাকতে চাচ্ছিল। চাঁদ তখন লাল হয়ে যায় আর আমরা দেখতে পাই টাইগার কিমের অবস্থা খুবই খারাপ। সবাই বুঝতে পারছিল না যে কি হবে, টাইগার কিম কি আদৌ আসবে নাকি আসবে না। সবাই টাইগার কিমের অপেক্ষায় ছিল। এদিকে আমরা সামাকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ। সে খুব বাজেভাবে চিৎকার করছিল, কারণ তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, শরীরে অনেক ব্যথা হচ্ছিল। কিছুক্ষণের ভিতরেই সে পরিবর্তন হয়ে যায় আর পরিবর্তন হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। আন্টি তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। জঙ্গল থেকে আমরা কিছু হাতিকে গ্রামের দিকে আসতে দেখি। তখনই এখানে চলে আসে টাইগার কিম আর সবাইকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে ওঠে। যখন সে চিৎকার দেয় তার চিৎকারের শব্দে সবগুলো হাতি এখান থেকে চলে যায় আর হাতিগুলোকে চলে যেতে দেখে সবাই অবাক হয়ে যায়। এখানে মার্চের লোকেরা মনে মনে ভাবে যে টাইগার কিম কি আমাদের হেল্প করলো। তখন সে তার সাথে থাকা লোকগুলোকে জিজ্ঞাসা করে। নন্তা বলে হ্যাঁ অবশ্যই হেল্প করেছে। এদিকে আমরা ওই তান্ত্রিকের লোকগুলোকে দেখতে পাই। তান্ত্রিকের লোকগুলো একে একে খালি হয়ে যায়, তবে তান্ত্রিক টাইগার কিমকে ভয় পায় না আর টাইগার কিমও তার দিকেই আসছিল। সে মূলত চাচ্ছিল তাকে শেষ করে দিবে। একে অপরের দিকে খুবই রাগী নজরে তাকাচ্ছিল আর এখানে তান্ত্রিকটি জানতো যে সে টাইগার কিমের ক্ষতি করতে পারবে আর তার কোনো ক্ষতি হবে না, এই জন্যই মূলত সে এইসব করছিল। যখনই টাইগার কিম তার কাছে যায় ওই তাবিজটির দ্বারা সে টাইগার কিমকে আক্রমণ করে বসে। টাইগার কিমকে আক্রমণ করার কারণে সে একদম ছটফট করতে শুরু করে। কালং পাশেই ছিল, সে কান্না করে দেয় টাইগার কিমের জন্য। সে বুঝতে পারে তার ব্যথা পেয়েছে। নন্তাও বুঝতে পারে টাইগার কিম বিপদে আছে, তাই তাকে সেভ করতে হবে। এদিকে আমরা ওই তান্ত্রিকটিকে দেখতে পাই যে কিনা তাকে ছাড়তেই চায় না। টাইগার কিম পালানোর চেষ্টা করলে সে তাকে ফলো করতে শুরু করে। টাইগার কিমকে সে কোনোভাবেই পালাতে দিতে চায় না। টাইগার কিমকে নিচে ফেলে ওই তাবিজটির দ্বারা তান্ত্রিক তার উপর আক্রমণ করে। টাইগার কিম ব্যথায় অনেক বেশি চটফট করছিল, সে কোনো কিছু করার মতো অবস্থায় ছিল না। তখন নন্তা এসে এখানে ওই লোকটির উপর আক্রমণ করে। তান্ত্রিকটির উপর আক্রমণ করলেও তান্ত্রিকটি থেমে থাকে না। সে টাইগার কিমের পিছনে দৌড়াতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল টাইগার কিমকে শেষ করে দেওয়া। এদিকে আমরা পরীকে দেখতে পাই, রাতের বেলায় সে গোসল করার জন্য একটি ওয়াশরুমে আসে। আসলে যেহেতু এটা গ্রাম ছিল তাই ওয়াশরুমগুলো একটু দূরত্বে ছিল। যখনই সে আসে তখন সে দেখতে পায় টাইগার কিম তার সাইডেই ছিল। তাকে আহত দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। টাইগার দেখে তো যে কোনো মানুষের ভয় পাওয়ার কথা, তাই না? তারপর সে বাইরে চলে আসে। বাইরে সে যখন কাউকে বলতেই যাবে তখনই আমরা তার পিছনে ওই তান্ত্রিকটিকে দেখতে পাই। তান্ত্রিকটি এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি কোনো টাইগারকে আসতে দেখেছেন আপনি? তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এই বিষয়ে তাকে বলা যাবে না। কেন বলা যাবে না? গ্রামের লোকজন কথা বলছিল যে টাইগার আসলেই ভালো, গ্রামের লোকদেরকে সে কোনো ক্ষতি করে না, শুধুমাত্র তাদেরকেই ক্ষতি করে যারা খারাপ লোক।
যারা বনের পশু পাখিকে মারতে চায় তাদেরকেই শেষ করে টাইগার কিম। তখন সে বলে যে আপনি রাইফেল নিয়ে স্কুলের ভিতর প্রবেশ করেছেন, এটা তো ঠিক নয়। তখন সে ওয়াশরুম চেক করতে চায়, কিন্তু কোনোভাবেই সে তাকে ওয়াশরুম চেক করতে দিতে চায় না। পরীর সাথে তার হাতাহাতি শুরু হলে অন্য 2 টিচার চলে আসে আর তাকে মারতে চায়, কিন্তু লোকটি একদমই ভয় পায় না তাদের আর এখান থেকে পালাতে চায় না। যখনই মার্চের আওয়াজ শব্দ শুনতে পায় তখনই সে এখান থেকে পালিয়ে যায়। তারপর সে নন্তাকে জানায় যে এখানে আমাদের টাইগার কিম রয়েছে আর টাইগার কিমকে আমরা সেভ করেছি। নন্তা তখন বলে আচ্ছা, ভালো একটি কাজ করেছ। তখন প্রিন্সিপালও জানতে পারে বিষয়গুলো। প্রিন্সিপাল বলে যে এই বিষয়ে কাউকে বলা যাবে না। এদিকে আমরা সামাকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ ছিল। সামা ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না, তার ক্ষত স্থান দিয়ে অনেক ব্লিডিং হচ্ছিল, সে কী করবে বুঝতে পারছিল না। তখনই আমরা পরীকে দেখতে পাই যে কিনা টর্চ নিয়ে চলে এসেছিল সামাকে দেখার জন্য। সে তো জানতো না টাইগার কিম যে সামা, কিন্তু তার টাইগারের জন্যই অনেক বেশি কষ্ট লাগছিল। এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা বুঝতে পারে হয়তো পরি তাকে দেখলে ভয় পাবে, তাই সে এখান থেকে লুকানোর চেষ্টা করে। নন্তা তাকে এসে আটকানোর চেষ্টা করে আর বলে কোথায় যাচ্ছ। তখন সে তাকে ঘটনা খুলে বলে এখানে টাইগার কিম রয়েছে। তখন নন্তা তাকে বলে এইসব আমি দেখে নিব, তুমি দেখলে ভয় পেতে পারো। তখন সে বলে না, আমি এইসব ভয় পাই না, এর আগেও আমি দেখেছি, ও অনেক অসুস্থ, তাই ওর চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য তো আমাদের ডক্টর ডাকতে হবে, তাই না? আমি দেখতে চাই উনি কোথায় আছে। তখন সে বলে যে না, এইসব দেখা যাবে না, এইসব করা সম্ভব নয়, আমি চাই যে তুমি এখান থেকে চলে যাও, এইসব দেখতে গেলে তুমি ভয় পাবে। এইসব বলে সে আসলে পরীকে এখান থেকে সরাতে চাচ্ছিল। নন্তা চাচ্ছিল না যে সামার সত্যটা সে জানতে পারুক। তারপরও সে টর্চ দিয়ে নিচে দেখতে শুরু করে। টাইগারকে না দেখতে পেয়ে সে দরজা খোলার চেষ্টা করে, দরজা খুলে দেখার চেষ্টা করে যে সে কোথায় আছে। দরজা খোলার সাথে সাথেই দেখতে পায় সামা এখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে সে বুঝতে পারে যে টাইগার কিম হয়তো জঙ্গলে চলে গিয়েছে। এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা খুবই বাজে অবস্থায় হাঁটছিল, ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না, জঙ্গলের ভিতর পড়ে যায়। তখনই এখানে কালং চলে আসে আর কালং বুঝতে পারে যে তাকে এখান থেকে সে একা নিতে পারবে না, তাই তার ফ্যামিলির লোকজনকে ডাকে আর সবাই মিলে তাকে তার বাসায় নিয়ে যায়। কবিরাজ এসে তাকে দেখার চেষ্টা করে। সে যখন তার শরীরে হাত বুলায় তখন সে বুঝতে পারে তার উপর কালো জাদুর প্রভাব রয়েছে, তাকে কালো জাদু করে মারার চেষ্টা করা হয়েছে। আর লোকটিকে সে দেখতে পায় আর বুঝতে পারে এটা হচ্ছে অন্য কেউ না, তার বাবাকে যে খুন করেছিল ওই তান্ত্রিকটি। তখন সে জানায় যে ওই তান্ত্রিকটি যখন তার বাবাকে মেরেছিল তখন লোকটি তার ছেলেকেও হারিয়েছিল। লোকটি যেহেতু তার ছেলেকে হারিয়েছে সে মনে করছিল যে হয়তো এই টাইগার কিম আর ওই টাইগার কিম একই, তাই সে টাইগার কিমকে মারার চেষ্টা করছিল। আর টাইগার কিমকে যেহেতু আমাদের সুস্থ করতে হবে, অনেক বেশি সময়ের প্রয়োজন, টাইগার কিমকে এখন আর আমরা ডাকবো না। তখন সামা তাকে জানায় যে তাকে বিষয়গুলো না জানানোর জন্য, না হয় সে ভুল স্টেপ নিয়ে তান্ত্রিককে মেরে দিতে পারে আর এই জন্য তার যে কোনো ক্ষতিও হতে পারে। সবাই তখন বলে যে আচ্ছা, তাকে কেউ কোনো কিছুই জানাবে না। আর বৃদ্ধ লোকটি সবাইকে বলে দেয় যে আমরা এখন থেকে আর কখনোই সামাকে ডাকবো না, যতদিন না সামা সুস্থ হচ্ছে, আমরা নিজেরাই সব কিছু ম্যানেজ করে নিব। সবাইকে এসে বলে যে সামাকে খেয়াল রাখার জন্য। তখন কালং জানায় যে সামার সাথে সে থাকতে চায়, কারণ সে সামার দেখাশোনা করতে চায়। তখন কবিরাজটি তাকে এখানেই থাকতে বলে। চাচ্ছিল না মিসমু, কিন্তু তার কিছু করার ছিল না যেহেতু কবিরাজ বলেছে। এদিকে আমরা চিফকে দেখতে পাই। চিফ তার মেয়ের সাথে কথা বলছিল টাইগার কিমের বিষয়ে। তখন সে বলে আচ্ছা, টাইগার কিম তো গ্রামের কারো ক্ষতি করে না, তাই না বাবা? যদি গ্রামের কোনো লোকের সে ক্ষতি করে তাহলে গ্রামের লোক তো তাকে ছাড়বে না, তাই তারা ওই টিচারটিকে কিডন্যাপ করে, যেই টিচারটি সাংবাদিক হওয়ার জন্য স্কুল ছেড়েছিল। তারা হয়তো এই টিচারের কোনো ক্ষতি করবে, তারপর ওই ক্ষতিটা চাপিয়ে দিবে টাইগার কিমের উপর। এদিকে আমরা মার্চকে দেখতে পাই। মার্চ স্কুলে চলে আসে। স্কুলে আসার পর পরীকে দেখানো হয় যে কিনা মার্চকে সব কিছু খুলে বলে কিভাবে লোকটি তাদের সামনে এসেছিল, তাদের আক্রমণ করার চেষ্টা করেছে। মার্চ আর তার লোকেরা তখন বুঝতে পারে লোকটি অন্য কেউ হবে না, ওই লোকটি হবে যাদেরকে তারা ওই রাতে জঙ্গলে দেখেছিল। পরদিন সকালে নন্তা আসে সামার সাথে দেখা করার জন্য। সে সামাকে জিজ্ঞাসা করে আচ্ছা, তুমি আমাকে একটি কথা বলো, গ্রামে এত এত জায়গা থাকা সত্ত্বেও তুমি কেন স্কুলে গিয়েছিলে? তখন সে জানায় স্কুল আমার কাছে সেফ মনে হয়েছে, তাই আমি স্কুলে গিয়েছিলাম। তখন সে তাকে বলে যে তোমার জন্য অনেক বেশি চিন্তিত ছিল পরি তোমাকে সন্দেহ করেছে, সে তোমাকে মানুষ মনে করেছে যে বাঘ কিভাবে মানুষ হতে পারে, কারণ ওই জায়গায় হাতের ছাপ ছিল মানুষের।
সে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, বুঝতে পারছে না পুরো ঘটনা। সে বারবার শুধু আমাকে প্রশ্ন করেছিল যে হয়তো ইচ্ছেদারি বাঘ বা এই সব টাইপের প্রশ্নগুলো আমাকে সে বারবার করেছে, কিন্তু তাকে আমি সবসময় অ্যাভয়েড করে গিয়েছি আর বলেছি এটা হতেই পারে না, হয়তো বা কোনো আহত লোক এসেছিল তাই এমন ঘটনা ঘটেছে। তখন সামা বলে, আচ্ছা তার সন্দেহ কি এখন ঠিক হয়েছে, সে কি এখন শান্ত আছে? তখন সে বলে, তুমি জানো না সে কেমন টাইপের মেয়ে, সে সারাক্ষণ এইটা নিয়েই ভাববে, কখনোই এটা থেকে মুক্ত হবে না যতক্ষণ না সে এই বিষয়ে তদন্ত করে সত্যটা জানতে পারছে। তখন সামা তাকে বলে, সত্যটা তো সে জানতে পারবে না, আচ্ছা এইসব বাদ দাও, আমরা এইসব কথা না বলি। তখন সে বলে, তুমি প্লিজ পরীর থেকে দূরত্ব বজায় রাখো। সামা তখন রেগে যায় আর তার চোখগুলোকে বাঘের কালার করে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমাকে আদেশ নির্দেশ দেওয়ার মতো তুমি কে? তুমি কিভাবে আমাকে বলতে পারো যে আমি পরীর কাছ থেকে দূরত্ব বজায় রাখবো কিনা, পরীর সাথে থাকবো? এই কথা বলে সে এখান থেকে তাকে তাড়িয়ে দেয়। সে চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি হয়তো কোনো কারণে সে যে কারো ক্ষতি করতে পারে, তাই তার থেকে লোকেরা দূরত্ব বজায় রাখে। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই যে কিনা সামাকে দেখার জন্য তার বাসায় চলে আসে। বাসার দরজায় নক করলে তখন আন্টি বেরিয়ে আসে আর বলে, কেন এসেছো? তখন সে জানায় সে সামার সাথে দেখা করার জন্য এসেছে। আন্টি জানায় সামা অসুস্থ, তাই সামা তার সাথে দেখা করতে পারবে না। তখনই আমরা সামাকে দেখতে পাই যে কিনা পরীর শব্দ শুনেই বেরিয়ে আসে, তারপর তার সাথে অনেকক্ষণ বসে গল্প করে। আন্টির এইসব একদমই ভালো লাগছে। সামার আর পরীর মেলামেশা, তারা দুইজন একসাথে বসে অনেক গল্প গুজব করে। সামা বলে, এই প্রথম আমাকে কেউ দেখতে এলো, কারণ আমি সবাইকে গিয়ে দেখে আসি তার বাসায়, কারণ আমার রুগীদের দেখার দায়িত্ব আমার। তখন পরি বলে, আমারও তো দায়িত্ব, আপনি আমার এত হেল্প করেছেন, চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন, আমার কি দায়িত্ব না বলেন আপনাকে দেখা বা আপনি অসুস্থ আপনার খোঁজ নেওয়া? তখন সে বলে, দায়িত্ব না, তবে এটা ভালো লাগা থেকেও হতে পারে। দুইজন বসে অনেকক্ষণ গল্প গুজব করে। যখন পরি চলে যায় তখন সামা তার বাসায় চলে আসে। বাসায় বলতে তার রুমে এসে মিউজিক চালিয়ে নাচতে শুরু করে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক খুশি। তার খুশির কোনো সীমানাই থাকে না, বারবার মনে করতে থাকে তাদের অতীতের কথা, কিভাবে তাদের দেখা হয়েছিল, কি কি ঘটেছিল। তখনই মিস মু বলতে আন্টি চলে আসে আর তাকে বলে, কি হয়েছে, এত খুশি দেখাচ্ছে কেন তোমায়? তখন সে বলে, পরি সবার থেকে আলাদা তাই না আন্টি, সে অনেক ভালো মেয়ে, তাকে আমার অনেক ভালো লাগে, সে অনেক সুন্দরী, তাছাড়াও তার মন মানসিকতা অনেক আলাদা। তখন মিস মো বলে যে সব মেয়েরাই একরকম, আর সবচেয়ে বড় কথা তোমার কারোর সাথে রিলেশনে জড়ানো উচিত নয়, তোমার ভালোবাসা বা রিলেশনের স্টেপ এখানেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ তুমি খুব ভালো করেই জানো তোমার আগের গার্লফ্রেন্ডের সাথে কেমন ঘটনা ঘটেছে। এরপরেও যদি তুমি এই ঘটনাটি আবার ঘটাতে চাও তাহলে তুমি রিলেশনে যেতে পারো, আর যদি তুমি চাও যে নিজেকে সেফ করে রাখতে তাহলে তুমি এইসব বাদ দিয়ে দাও, এইসব তোমার জন্য নয়, তুমি কোনো নর্মাল মানুষ নও যে তুমি এইসব করে বেড়াবে। আন্টি তার সাথে রাগ দেখিয়ে অনেক বাজেভাবে কথা বলছিল, আর আন্টির এইসব দেখে সে তো অনেক বেশি রেগে যায়। সামা আন্টিকে রেগে গিয়ে বলে, কেন আপনাদেরকে কি আমি বলেছিলাম যে আমাকে ইচ্ছাদারী বাঘ হিসাবে তৈরি করেন, যে আমাকে টাইগার সোল দিয়ে দিন? আপনারাই তো ওই দিন বিপদে পড়ে আমাকে টাইগার সোল দিতে বাধ্য হন, কারণ আমি আপনাদের বংশের নয় যে আমি এইসব বহন করে বেড়াবো। তারপরও আমি এইসব বহন করছি, আমার নর্মাল মানুষের মতো বাঁচার ইচ্ছে নেই, আমার খুবই ইচ্ছে হয় নর্মাল মানুষের মতো থাকার। এই কথা বলে সে এখান থেকে চলে যায়, আর আন্টি অনেক কষ্ট পায়, কান্না করে। তখন আমরা সামাকে দেখতে পাই, তার অতীতের কথা মনে পড়ে যায়। তার গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে সে নিজেকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখতো, তার মনে হতো হয়তো সে তার গার্লফ্রেন্ডকে মেরেছে, অন্য কাউকেও মারতে পারে। আন্টি সবসময় তার খেয়াল রাখতো, তাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস আন্টি তার সাথে ছিল, আন্টি তাকে দেখে রাখতো। তাই আন্টির হয়তো তার জন্য এতটা কষ্ট হচ্ছিল, এটা সে নিজেও বুঝতে পারে কিন্তু বুঝতে দেয় না। এদিকে আমরা টিচা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা গ্রামে এসেছিল ওই টাইগার নিয়ে রিসার্চ করার জন্য। সে আসার পরই তার গাড়ি নষ্ট হয়ে যায় গ্রামের রাস্তায়। তখন সে কল করে মার্চকে, মার্চ এসে তার ব্যাগটি বহন করে। সে তাকে এমনভাবে অর্ডার দিচ্ছিল যে সে হচ্ছে তার বড় অফিসার, কিন্তু ঘটনা ছিল সে যেহেতু রিচার্জের জন্য এসেছে, মার্চ তাকে এনেছে, তাই তার উল্টো তার কথা শোনা উচিত ছিল। কিন্তু মহিলা বলে মার্চ কিছুই বলতে পারে না। সে বলে সে অনেক জায়গায় রিসার্চ করে এসেছে, এত বড় বাঘ সে আজ পর্যন্ত দেখেনি, বাঘকে সে দেখতে চায়। তখন মার্চ তাকে জানায়, বাঘকে দেখা কি এত সহজ? সে কি তোমার বলার সাথে সাথেই চলে আসবে? রেড মুনের অপেক্ষা করতে হবে, যেদিনই রেড মুন দেখা যাবে আকাশে ওই দিনই তুমি টাইগারের সাথে দেখা করতে পারবে। তখন সে বলে, কি বলছো, রেড মুন আবার কি, এটা আবার কিভাবে হয়? তখন সে বলে, গ্রামের লোকেদের বিশ্বাসের উপর যদি তুমি কথা বলো তাহলে তোমার ক্ষতি হতে পারে।
তখন টিচার বলে যে এইসব আমি কিছুই করব না, আমি ওকে খুঁজে বের করব। এই কথা বলে সে চলে যায়। আর মার্চ মনে মনে ভাবে যে মেয়েরা এমনই হয়। সিন পরিবর্তন হয়, আমরা সামাকে দেখতে পাই যে কিনা কথা বলছিল পরীর সাথে। পরীকে সে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে লং ড্রাইভে যাবে। তারপর তাকে অনেক ভালোভাবে হেলমেট পরিয়ে দেয়। তাদের এইসব দেখে টিচার অনেক খুশি হচ্ছিল, কিন্তু নন তার তো অবস্থা খারাপ হয়ে যায়। সে পরীকে পছন্দ করত, আর পরীকে সামার সাথে দেখে সে অনেক বেশি রেগে যায়, তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। এদিকে আমরা পুরো গ্রামের ওই মহিলাদেরকে দেখতে পাই। মহিলা প্লাস ওই যে কবিরাজ ছিল, তারা সবাই বসেছিল। তখন ওই মিস মু নামের যে মহিলাটি ছিল সে তাকে বলে যে সামার কাছ থেকে পরীকে দূরত্ব রাখতে হবে। যদি সামা আর পরীর মধ্যে দূরত্ব না আসে তাহলে প্রবলেম হতে পারে। সামা যদি পরীকে বিয়ে করে আর তাদের সোল চলে যায় তাদের বাচ্চার মধ্যে, তাহলে প্রবলেম হতে পারে। আমাদের বংশ থেকে এটা সরিয়ে যাবে, আমাদের বংশ থেকে এটা সরে যাক, এটা আমরা কখনোই চাইব না। কারণ এটা যদি হয় তাহলে অন্য বংশে এই সব কিছু পেয়ে যাবে, আর আমাদের বংশ একদমই নিঃস্ব হয়ে যাবে। এই কথা শোনার পর আন্টিটি তখন জানায় যে আমার কাছে একটি প্ল্যান আছে, আপনারা যদি চান তাহলে এই অনুযায়ী আমরা কাজ করে দেখতে পারি। এই অনুযায়ী কাজ করলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। ডক্টর সামার কাছ থেকে আমাদের পরীকে দূরত্ব বজায় রাখতে হবে, তাদেরকে একসাথে থাকতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সামার কাছাকাছি আসতে হবে কালংকে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সামা আর পরী একসাথে অনেক খুশি ছিল। পরীকে এত খুশি দেখে সামা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তাকে অনেক বেশি পছন্দ করত। মুখে বলতে না পারলেও সে তার ব্যবহারে এটা বুঝিয়ে দেয়। আর পরীও তাকে পছন্দ করত। তারা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। গ্রামে যে এত সুন্দর জায়গা রয়েছে তা পরী আগে জানতো না। তারপর সামা যখন তাকে সব কিছু ঘুরিয়ে দেখায় তখন সে বুঝতে পারে। তাদের ঘোরাঘুরি শেষ হলে সামা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা পরী, তুমি কি অন্য কোনো দিন আমার সাথে ঘুরতে যেতে পারবে? তখন পরী জানায় যে হ্যাঁ, তার যখনই মন চাইবে সে তাকে এসে নিতে পারে। তাদের এই কথা শুনে একে অপরের প্রতি আমরা ভালোবাসাটা দেখতে পাই। একে অপরকে রেখে যাওয়ার পরও তারা যে হাসছিল বা তাদের বুক দরপড় করা, সিন পরিবর্তন হয়। আমরা মার্চ আর তার লোকদেরকে বসে থাকতে দেখতে পাই। সে গল্প করছিল টিচাকে নিয়ে। আসলে টিচা নামের যে মেয়েটি ছিল সে যে তাদের উপর যে টর্চার করছিল ওইগুলোরই বর্ণনা দিচ্ছিল তারা। মার্চ বলছিল মেয়েরা এমনই হয়। তখনই আমরা ভিতর থেকে টিচার চিৎকার শুনতে পাই। টিচার চিৎকার শুনে বাহির থেকে সবাই বলে, দেখলে বললাম না মেয়েরা যে কোনো জিনিস দেখেই ভয় পায়। ভিতরে এসে দেখতে পায় টিচার তো ওই প্রাণীটিকে নিজের হাত দিয়ে ধরে নিয়েছে আর তাকে বলে এটা বাহিরে ফেলে দিতে। মার্চ সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এই প্রাণীটি দেখে অনেক ভয় পাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা মিস মৌকে দেখতে পাই যে কিনা কবিরাজের কাছে আসে আর তাকে জানায় আমি চাই যে কালং যাতে তার পাশে বেশি থাকে। যদি কালং তার পাশে থাকে আর তাদের মধ্যে কোনো রিলেশন হয়, কালং আর সামার বিয়ে হয়, তাহলে তাদের যে বাচ্চাটা হবে সেটা তো আমাদের বংশের হবে, তাই না? তাহলে ওই বাচ্চাটি আমাদের বংশেই থেকে যাবে, আমাদের বংশের প্রথা অন্য কোনো বংশে যাবে না। তখন কালং জানায় সে তাকে পছন্দ করে, তাই যেতে চায়। মিস মো চলে যায় সামার কাছে আর তাকে গিয়ে বলে এখন আর আমি নার্সের কাজ করতে পারবো না। তখন সে বলে আচ্ছা, আমি অন্য কাউকে খুঁজে নিব। মিস মো বলে খুঁজতে হবে না, আমি খুঁজে নিয়ে চলে এসেছি, আপনাকে এতটা কষ্ট করতে হবে না। তখনই সে দেখতে পায় কালং এসেছে। যেহেতু কালংকে সে পছন্দ করতো না বা তার প্রতি তার কোনো ফিলিংস ছিল না, সে যে তাকে পছন্দ করে এই বিষয়ে তার ধারণা ছিল না, তাই এই বিষয়গুলো নিয়ে তার মাথা ব্যথা ছিল না। তবে জিজ্ঞাসা করে সে কাজ পারে কিনা। তখন কালং জানায় যে সে প্রত্যেকটি কাজ খুব ভালোভাবে করতে পারে, তাকে যাতে একটি সঠিক সুযোগ দেওয়া হয়। তখন সে রাজি হয়ে যায়। অন্যদিকে নন তাকে বলা হয় যাকে পরীর সাথে থাকার জন্য, বলে পরীর সাথে বন্ধুত্ব বাড়াও, তুমি পরীর সাথে অ্যাক্টিং করতে শুরু করো যাতে পরী আর সামা একসাথে না হতে পারে। তখন সে বলে আমার অভিনয় করতে হবে না, আমার অভিনয় থাকবে বাস্তব অভিনয়, কারণ আমি ওকে অনেক বেশি পছন্দ করি। তাই আমরা নন তাকে দেখতে পাই যে কিনা পরীর সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য তার সাথে কথা বলতে চলে যায়। তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন ছিল, একটি মেয়ের খেয়াল রাখা, তার সাথে কথা বলা, সব কিছুই সে ভালোভাবে করছিল।
তারপর আমাদের পরীকে দেখানো হয় যে কিনা ওই দিনের পিকচারগুলো তার বান্ধবীদের শেয়ার করছিল আর বলছিল তারা কতটা সুন্দর সময় কাটিয়েছে। ওই মুহূর্তগুলো সে কখনোই বলতে পারবে না যেগুলো সে সামার সাথে কাটিয়েছে। তাছাড়াও সামার কিছু সিঙ্গেল পিকচার সে উঠিয়েছিল, ওই পিকচারগুলো সে সামাকে সেন্ড করে দেয়। আর সামা এইসব দেখে অনেক বেশি খুশি হয়, কারণ তার অনেক দিন পর এইসব পিকচার উঠানো হয়েছিল আর পিকচারগুলো অনেক সুন্দর ছিল। সে অনেক দিন যাবৎ কোনো পিক উঠায় না, কারণ তার পিকচার ওঠানোর মতো কেউ ছিল না। মিস মো তখন আসে আর তাকে বলে যে আপনার জীবনে কালো অন্ধকার আসতে চলেছে যদি আপনি পরীর সাথে মিশে থাকেন। তখন সে বলে আপনার কি মনে আছে লাস্ট আমার কবে পিকচার ওঠানো হয়েছিল? যখন আমার সাথে ক্যাম্পিংয়ে ছিল আমার গার্লফ্রেন্ড, সেই আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে পিকচার উঠিয়ে দিত, আর ওই সময়ের পর থেকে আমার আর কোনো পিকচার নেই। তখন মিস মো বলে হ্যাঁ, এই জন্যই বলছি, কারণ আমি আপনার চিন্তা করি আপনার সাথে সেম ঘটনা আবারও ঘটতে পারে। তাই আপনাকে বলছি পরিণামের মেয়েটির কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। তখন সামা তাকে বলে যদি আপনি আমার ভালো চাইতেন বা আমার ভালো আপনি করতেন তাহলে কোনোদিনও আমাকে পরীর থেকে দূরত্ব বজায় রাখার কথা বলতেন না। আপনি তো আমাকে ভালোই চান না, আমি তো চাই না এই মনস্টারের জীবনযাপন করতে। আপনারাই তো এই জীবনযাপনে আমারে ফাঁসিয়ে দিয়েছেন, তাই আমি পারছি না এখান থেকে বের হয়ে যেতে। কি করব, আমি কিভাবে বের হব এটাই আমি বুঝতে পারছি না, আর উল্টো আপনারা আমাকেই দোষারোপ করছেন। মিস মো এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দুইজন লোককে দেখতে পাই যারা কিনা জঙ্গলে ছিল। জঙ্গলে যখন তারা কাজ করছিল তখন তারা একটি মেয়ের কাটা হাত দেখতে পায়। হাতটি দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সাথে সাথে তারা পুলিশকে কল করে। স্কুলে থাকা প্রিন্সিপাল তখন তাদেরকে এসে জানায় যে রোজ নামের যে টিচার ছিল, ইংলিশ টিচার, যার নাকি সাংবাদিক হওয়ার কথা ছিল, সে এখান থেকে চলে গিয়েছিল। তার কাটা হাত পাওয়া গিয়েছে জঙ্গলের মধ্যে। এটা শুনে সবাই অনেক বেশি কষ্ট পায়, তারা বুঝতে পারছিল না কি বলবে। তখন সে বলে আমি কনফার্ম হলাম ওনার ঘড়ি দেখে, কারণ ওনার ঘড়িতে ওনার পুরো নাম লেখা ছিল। আমাকে যখন বলা হয় তখন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমি যখন নিজের চোখে দেখলাম তখন আমার নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না। ওনার বান্ধবীকে কল করার পর আমি সব সত্যটা জানতে পারি। পুলিশ যখন আমাকে ডেকে নিয়ে যায় আর ওই ঘড়িটি দেখায় তখন আমার মনে পড়ে যায়, কারণ রোজ আমাকে এই ঘড়িটি ঠিক করার জন্য দিয়েছিলেন। আমি ওনার ঘড়িটি ঠিক করিয়ে এনে দিয়েছিলাম, এতে ওনার পুরো নাম লেখা ছিল। সেম ঘড়িটি আমি ওই জায়গায় খুঁজে পাই। এই জন্যই আমি বলছি উনি রোজ ছিলেন। আর ওনার এই সব অবস্থা দেখে সবাই অনেক কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কথাই ছিল। চিফ তখন চলে আসে আর বলে যে এইসব অন্য কেউ না, ওই টাইগার করেছে। টাইগারের কথা শুনে সবাই বুঝতে পারে না যে আসলেই কি ঘটনা টাইগার ঘটিয়েছে। চিফ তো বারবার টাইগারকেই দোষারোপ করছিল, তবে মক বলছিল যে না, টাইগার এইসব করতে পারে না। তখনই এখানে মার্চ চলে আসে আর মার্চ এসে বলে যে টাইগার কিছুই করেনি। টিচার তখন জানায় যে এগুলো নাইফ দিয়ে কাটা হয়েছে, কোনো বাঘের আচর নয়। তখন সে বলে আপনি কিভাবে বুঝলেন? আপনি কে? আপনি কিভাবে এসব বলতে পারেন? আসলে সে ধমকাচ্ছিল টিচারকে। তখন মার্চ বলে টিচারকে ধমকিয়ে কোনো লাভ নেই, কারণ সে থাইল্যান্ড থেকে এসেছে। সে একজন টাইগার রিসার্চার, সে আজ পর্যন্ত টাইগার নিয়ে রিসার্চ করে এসেছে, আর তার অভিজ্ঞতার সামনে আপনার অভিজ্ঞতা তুচ্ছ। তারপর তার কথা জারি রাখার চেষ্টা করে চিফ। এখানে রোজ যখন জানতে পারে যে পুরো ঘটনাটা সত্য আর এইভাবে একজন মহিলা মারা গিয়েছে, তাও আবার টিচার, এটা শুনে তার অনেক কষ্ট হয়। কেন জানি না বিষয়টা সে মানতে পারে না। এদিকে বিষয়টি নিয়ে সামার বাসায় আলোচনা সভা অলরেডি শুরু হয়ে যায়। এখানে সবাই বলছিল যে হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে চিফ। মক বলে যেহেতু ফাঁসানোর চেষ্টা করছে তাই আমাদের এটার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। সঠিক তথ্য না পেলে আমরা কিছুই করতে পারবো না, আমরা অচল। সামা বলে আমি তো কখনোই কাউকে মারবো না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে মনে করেন যে চিফ হয়তো কোনো না কোনো কারণে এইসব করেছে। সে এতদিন সবাইকে ইউজ করছিল, এখন সাধারণ মানুষকে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। কি করব, এই চিফের তো আমাদের কোনো না কোনো সমাধান করতেই হবে। তখন সবাই বলে যে গ্রামের লোকজনকে আমাদের হাত করতে হবে, তাহলেই আমরা ঘটনার সমাধান করতে পারবো। এদিকে টিচারকে দেখানো হয় যে কিনা সিসি ক্যামেরা লাগাচ্ছিল। সে পুরো গাছের এরিয়া জুড়ে ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি টাইগারটিকে ধরতে পারে। আর টাইগারটিকে ধরার জন্য তার মুভমেন্ট দেখার জন্য সে মার্চকে বারবার টাইগারের মতো রিয়েক্ট করার কথা বলছিল। আর তার সাথে থাকা সহপাঠীগুলো তাকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ হাসাহাসির করার কথাই ছিল, সে যেইভাবে রিয়াকশনগুলো দিচ্ছিল হাসার কথা। এদিকে আমরা দেখতে পাই যে চিফ আর তার মেয়ে চলে এসেছিল গ্রামের লোকজনের কাছে তাদেরকে উল্টাপাল্টা বোঝানোর জন্য। চিফ আর তার মেয়ে গ্রামবাসীদের জানায় টাইগারকে যারা মারতে পারবে তাদেরকে 50,000 টাকা
করে দেওয়া হবে। এখানে সবাই এতে রাজি হয়ে যায়। এদিকে আমরা টিচারকে দেখতে পাই যে কিনা ওই পোস্টারগুলো ছিঁড়ছে। তখনই এখানে চিফের মেয়ে চলে আসে আর টিচারকে বলে কি করছো এইসব। তখন মার্চ এসে জানায় প্রাণী মারা নিষিদ্ধ আর এই কাজ তারা করতে পারে না। গ্রামবাসীরা যদি এমন কাজ করে তাহলে গ্রামবাসীদের জেল কাটতে হবে। তাছাড়াও যে যে শাস্তি রয়েছিল সব কিছু সে খুলে বলে। তখন আমরা চিফের মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে বলে যারা তাকে মারতে পারবে এই বাঘটিকে তাদেরকে সে অনেক বেশি টাকা দিবে। 50,000 থেকে সে 1 লাখ টাকার কথা উল্লেখ করে দেয়। তারপরও আমরা দেখতে পাই এখানে ঝামেলা লেগেই থাকে। মার্চের সাথে তার ঝামেলা। মার্চের সাথে যখন তার ঝামেলা হচ্ছিল তখন মার্চের লোক আর ওই চিফের মেয়ের লোকজনের মধ্যে অনেক হাতাহাতি মারামারি হয়। একে অপরের সাথে মারামারি শেষ পর্যায়ে তারা চলে যায় সামার বাসায়। সামার বাসায় যখন তারা যায় ব্যান্ডেডের জন্য তখন টিচার সাথে তার প্রথম দেখা হয়। টিচার সম্পর্কে সে জানতো কারণ টিচার তাকে নির্দোষ প্রমাণ করেছিল। সে যে একজন টাইগার এটা তো টিচার জানতো না, তবে টিচার বলে যে কোনো টাইগার এইভাবে কোনো কাজ করতেই পারে না। টাইগার একটি প্রাণী, সে কখনোই মানুষ মারবে না যতক্ষণ না মানুষ তার ক্ষতি করছে। তখন সে জানায় যে তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে আমরা মার্চ আর তাদের লোকদেরকে দেখতে পাই তারা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল যে কিভাবে টাইগারকে মারার প্ল্যান করা হচ্ছিল। সামাই যেহেতু টাইগার তার বিষয়গুলো শোনার পর অনেক খারাপ লাগে কিন্তু সে কিছু বলতে পারে না। টিচার চলে যায় স্কুলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যে টিচাররা যাতে সবাইকে এটা বলে দেয় যে এইভাবে তাদের কাজ করা উচিত নয়। তাছাড়াও তারা সব কিছু তদন্ত করে দেখছিল যে কোনো অ্যানিমেল তাদের আশেপাশে আছে কি না। বিষয়গুলো নিয়ে যখন তারা তদন্ত করছিল সামা চলে আসে তাকে নেওয়ার জন্য। পরি আর সামা যখন এইভাবে তারা হাসি খুশিভাবে চলে যাচ্ছিল তখন তাদের বুঝতে বাকি থাকে না যে তাদের মধ্যে রিলেশন রয়েছে বা তারা একে অপরকে পছন্দ করে। সবাই এখানে তাদের জন্য খুশি ছিল কারণ তাদেরকে অনেক সুন্দর মানিয়েছিল একে অপরের সাথে, যেমন তাদের জয়টা একদমই অসাম ছিল। তাদের লং ড্রাইভের সিন আমাদের দেখানো হয়। তারা লং ড্রাইভে ওই জায়গাটিতে আবারও যায় যেই জায়গাটিতে গেলে তাদের শান্তি লাগে। ওই জায়গাটি তাদের জন্য অনেক মূল্যবান ছিল। দুইজনই বসে তাদের পরিবারের কথা বলে। সামা তাকে জানায় তার বাবা মা কীভাবে মারা গিয়েছিল। তার বাবা মা যাওয়ার পর থেকেই সে একা হয়ে যায়। এদিকে পরি জানায় তার বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেছিল। তারপর থেকে সে একা হয়ে যায়, তার জীবন একাই কাটে। সে অনাথ আশ্রমে বড় হয়েছে, তার কেউ নেই দুনিয়ায়। এটা জানার পর সামা অনেক কষ্ট পায়। কথায় কথায় টাইগারের কথা উঠলে সে বলে সময় হলে তুমি সব কিছুই জানতে পারবে। সিন পরিবর্তন হয়, আমরা চিফকে দেখতে পাই। চিফ অনেক বেশি রেগেছিল। তখনই এখানে ওই তান্ত্রিকটি চলে আসে আর তাদেরকে জানায় যে সে যদি টাইগারের রাস্তায় আসে বা টাইগারকে মারানোর চেষ্টা করে তাহলে সে তাকে শেষ করে দিবে। তখন সে বলে যে চিফ নাকি কিছুই করেনি। তখন ওই লোকটি বলে যে তুমি কিছু করেছো কিনা আমি খুব ভালো করেই জানি, ওই মেয়েটিকে তুমি শেষ করেছো। তখন সে বলে হ্যাঁ মেয়েটিকে আমরা মেরেছি, কিন্তু মেয়েটিকে মারার পিছনে অনেক রহস্য রয়েছে। এখানে ওই তান্ত্রিকটিকে তারাও অনেক বেশি ভয় পেত কারণ তান্ত্রিকটি অনেক শক্তিশালী ছিল। সে বলে আমার শিকার যাতে অন্য কেউ না নেয়। চিফ তখন বলতে শুরু করে আর সিন অতীতে চলে যায়। যখন টিচারটি শহর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল তখন আমরা দেখতে পাই রাস্তায় সে ওই লোকটিকে মারতে দেখে ফেলে। যেই লোকটি জীবিত ছিল, আপনাদের কি মনে আছে জঙ্গলে একটি লোক জীবিত ছিল? ওই লোকটিকে মারার চেষ্টা করছিল চিফের লোকেরা। আর যেহেতু রোজ নামের মেয়েটি এখন সাংবাদিক হওয়ার চেষ্টা করছিল তাই সে তদন্ত করার জন্যই মূলত গিয়েছিল। আসলে সে তদন্ত করার জন্য যায়নি, রাস্তায় যাওয়ার সময় সে দেখেছিল তাই তদন্ত করার জন্য নেমে গিয়েছিল। এটাই হচ্ছে মূল কাহিনী। তবে তান্ত্রিক জানায় টাইগারের পিছনে যাতে তারা না লাগে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই রোজ নামের যে মেয়েটি ছিল না, রোজ নামের মেয়েটির মায়ের সাথে ছিল পরি তাকে নিয়ে একটি জায়গায় যাচ্ছিল। আসলে নন্তার সাথে বাঁধন সম্পর্ক ছিল রোজ নামের মেয়েটির, তাই তার আত্মার কামনার জন্য বা তার আত্মার শান্তির জন্য তারা একটি পুজো রাখে। ওই পুজোর কাজই তারা করছিল। যখনই কাজ করছিল নন্তা অনেক বেশি কষ্ট পায়, তার কেন জানি না অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তার বান্ধবীর আত্মা কেমন আছে না আছে লাশটি খোঁজার জন্য সে একটি ছুরি নেয় আর ছুরি নিয়ে আঘাত করে মাটিতে, যাতে সে দিশা দেখতে পায় যে কোন দিকে তার বন্ধুর লাশটি রয়েছে। যখন সে বিষয়টি নিয়ে কাজ করছিল রোজের মা বেহুশ হয়ে যায় আর সাথে আমরা দেখতে পাই তার ফোনটি নিচে পড়ে যায়।
পরীর ফোন নিচে পড়ার কারণে সে দেখতে পায় পরী ওই জায়গাটিতে গিয়েছিল, যেটা তাদের স্পেশাল জায়গা ছিল, যেখানে আউটসাইডার ঢোকা নিষেধ ছিল। আর পরী যেহেতু আউটসাইডার, এই বিষয়টা দেখে তার অনেক খারাপ লাগে আর সে কষ্ট পায়। বুঝতে পারে সামা তাকে নিয়ে গিয়েছিল। তখন পুরো এলাকাবাসী ঘটনাটি জানতে পারে, আর ঘটনাটি জানার পর পরীকে জানায় যে এই জায়গাটিতে যাওয়া নিষিদ্ধ। আপনি কেন গেলেন এই জায়গাটিতে? এই জায়গাটি আমাদের, আমরা অন্য কাউকে এই জায়গায় প্রবেশ করতে দেই না। পরী তো বিষয়গুলো বুঝতে পারেনি, তাই সবার কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। পরী একদম চুপচাপ বসেছিল, তার কোনো কিছু করার ছিল না। তাই সে সামাকে টেক্সট করে জানায়, আমি যে ওই জায়গায় গিয়েছি এই জন্য অনেক বেশি রেগে গিয়েছে গ্রামের লোকজন। সামা বিজি ছিল, টেক্সটটি দেখতে পারে না। সিন পরিবর্তন হয়, আমরা চিফের মেয়েকে দেখতে পাই, যে কিনা সবাইকে বলছিল স্কুল বন্ধ করে দেওয়া হোক, বাচ্চাদের বাঘ নিয়ে যেতে পারে, কারণ বাঘ অলরেডি একজনকে খুন করে ফেলেছে। তার এই কথা শুনে গ্রামের কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না। তার স্কুল বন্ধ করার উদ্দেশ্য আপনি আমি তো খুব ভালো করেই জানি, তাই না? পরীও এখানেই ছিল। পরী কথাগুলো শোনার পর তাকে জানায় যে আমাদের টাইগার কিম এইসব কোনোদিনও করতে পারে না, কারণ এটা সম্ভবই না। সে যদি এমনটা করতো তাহলে অনেক আগেই করতে পারতো। সে আমার সাথেই ছিল ওই দিন রাতে, আমার পাশের টয়লেটে সে ছিল, কিন্তু সে কোনো কিছুই করেনি। উল্টো আমাকে চাইলে মারতে পারতো, আমাকেও মারেনি। তার মানে সে এইসব করতে পারে না। সে শুধু ওই লোকদেরকে শাস্তি দেয় যারা কিনা অপরাধী। পিছন থেকে ওই তান্ত্রিকটি সব কথা শুনতে পায়। সে বুঝতে পারে যে এইসবের সাথে পরী জড়িত রয়েছে, তাই সে প্ল্যান করে পরীকেই আগে শেষ করে দিবে। পরীর মাধ্যমে সে টাইগার কিমকে ডাকবে আর তারপর তাকে শেষ করবে। এদিকে নন্দা অনেক রেগে মেগে চলে আসে সামার বাসায়। আসলে সামার বাসায় আসার কারণ ছিল কেন সে পরীকে ওই জায়গায় নিয়ে গেল। কারণ তাকে আটকায় আর বলে সামার বাসায় নেই, তুমি চাইলেও সামার সাথে কথা বলতে পারবে না। তখন সে জানায়, কেন আমি কথা বলতে পারবো না? আসলে কালমও বিষয়টি বুঝতে পারে না, তারও অনেক খারাপ লাগে। তখনই এখানে সামা আর আন্টি চলে আসে। সামা তখন তাকে বলে যে হ্যাঁ নিয়ে গিয়েছি, তো কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? আমাকে একটু সময় দাও, আমাকে এক্সপ্লেন করার সময় তো দিবে। পরী আমাকে রেড মনের বিষয়ে অনেকগুলো প্রশ্ন করছিল। তার প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলাম, যাতে সে এই বিষয়টি একটু বলতে পারে বা এড়িয়ে চলা যায়। এই জন্য আমি এমনটা করেছি। সে তো তাকে উল্টো মারার জন্য তেড়ে আসে, বলে এমনটা করার আগে তোমার 100 বার চিন্তা করা উচিত ছিল। তুমি কি টাইগার কিমের কথাটাও তাকে বলে দিবে? তখন সে বলে সময় হলে বলে দিব। তারা আলাদা গিয়ে একে অপরের সাথে তুমুল মারামারিতে মেতে ওঠে। দেখে মনেই হচ্ছিল একে অপরকে সহ্যই করতে পারছে না। নন্দা বলে, তোমার কাজ আমার একদমই পছন্দ হচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি মারা যাও, তাহলেই আমার জন্য উত্তম হবে। তুমি যদি মারা যাও তাহলে তোমার সব শক্তি আমি পেয়ে যাব। আমাকে শক্তি দিয়ে চলে যাও। তোমার যেহেতু এই জীবন একদমই ভালো লাগে না, অতিষ্ঠ মনে হচ্ছে, তাই না এই জীবন? নন্দার কথাগুলো সামায় অনেক আঘাত পায়, কিন্তু সে এখানে কোনো কিছুই প্রকাশ করে না। তখনই এখানে আন্টি আর কালং আসে। কালং তাদের মাঝে যেতে চাইলে তখন আন্টি তাকে নিষেধ করে। তাদের এই কথোপকথনে আমরা বুঝতে পারি যে একে অপরের প্রতি তাদের কতটা রাগ অভিমান জমে আছে। এখানে সামা মনে মনে ভাবে যে হয়তো সত্যিই সে চায় আমি মারা যাই আর তাকে সব শক্তি দিয়ে দিই। এটা তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু নন্তা কথাগুলো বলেছিল তার আবেগ থেকে, ইমোশন থেকে। আসলে সে অনেক দিন যাবৎ এই কথা নিয়েই চিন্তা করছিল। আজ শেষ পর্যন্ত সে সামাকে বলেই দিল। সামা বিষয়গুলো নিয়ে চিন্তা করতে শুরু করে। সে এখান থেকে সাথে সাথেই চলে যায়। পুরো রুম অন্ধকার করে বসে থাকে আর ভাবতে থাকে যে কিভাবে সে এই কথাগুলো আমাকে বলতে পারলো। তখনই এখানে আন্টি চলে আসে। লাইট অফ কেন সামা? লাইটগুলো জ্বালিয়ে দাও। তখন সে বলে, আপনি কি মনে করেছেন লাইট অফ করে আমি সুইসাইড করব? এটা আপনার ভুল ধারণা। আমি কখনোই নিজেকে শেষ করতে পারি না। আমাকে যেহেতু যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আমি শেষ পর্যন্ত পালন করে যাব। কখনোই নিজেকে শেষ করব না। আমার বাবা বলতেন নিজেকে শেষ করা বোকামি। পরি বসে বসে তার অফিসিয়াল কাজ করছিল। তখন আমরা দেখতে পাই তার ফোনে সামার টেক্সট আসে। সামার সাথে সে কথা বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কিছু একটা দুয়ার মতো ছড়িয়ে পড়ে চারদিকে, যার কারণে এখানে থাকা অন্য টিচারদের সাথে পরিও বেহুশ হয়ে পড়ে। পরি যখন বেহুশ হয়ে পড়ে থাকে তখন তান্ত্রিকটি এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা বুঝতে পারি এটা তান্ত্রিকের প্ল্যান ছিল। সে ইচ্ছে করে সব কিছু করেছে, সে জানতো এইসব। এদিকে সামা তার জন্য চিন্তিত ছিল। সামা ভাবছিল আচ্ছা সে কোথায় গেল। টিচার দুইজন উঠে ভাবে আমরা এখানে কিভাবে গেলাম। তারপর তারা বুঝতে পারে যে পরি এখান থেকে গায়েব।
যেহেতু পরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সবাই চিন্তিত ছিল। যখন তারা হেড টিচারকে গিয়ে বলে, তখন সে নন্তাইকে বলে দেয়। নন্তা তখন এই জিনিসটি খুঁজে পায় যেটা দিয়ে তাদের অজ্ঞান করা হয়েছিল। এই জিনিসটি খুঁজে পাওয়ার পর নন্তা বুঝতে পারে যে এখানে কোনো ঘটনা রয়েছে, তাই সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে তাকে খোঁজার জন্য। পরীর জন্য তো সে পাগল ছিল, তাই তাকে খুঁজতে শুরু করে। এদিকে সামাকে দেখানো হয় সকালবেলায় সে মনে মনে ভাবছিল পরী কোথায় গেল, সে কেন এখন পর্যন্ত আমার কোনো টেক্সটের রিপ্লাই করেনি। তাই সে তাকে সাথে সাথে কল লাগায়, আর অন্য একটি টিচার তাকে পুরো ঘটনা খুলে বলে। তখন তো সে চিন্তিত হয়ে পড়ে, আর সে তো স্পিডে দৌড়াতে পারতো তাই না, তাই সে স্পিডে এখান থেকে চলে যায়। আন্টি বুঝতেও পারে না যে কখন সে এখান থেকে বেরিয়ে গেল। তারপর সে চারদিক খুঁজতে শুরু করে, সব কিছু দেখতে শুরু করে, আর বোঝার চেষ্টা করছিল হয়তো পরীকে কোথায় রাখা হয়েছে। সে গন্ধ শুকে বুঝতে পারে যে পরী আশেপাশেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে এই বিষয়ে সে জানতো না। তবে তার অনেক কষ্ট হচ্ছিল কিভাবে সে পরীকে তাড়াতাড়ি খুঁজে বের করবে। সে নিজের পুরো পাওয়ার লাগিয়ে দেয় শুধু পরীকে খোঁজার জন্য। পরীকে খুঁজে পেয়ে সে তো হতভম্ব। পরী এখানে বাঁধা অবস্থায় বেহুশ ছিল। তখন আমরা দেখতে পাই ওই তান্ত্রিকটি কিছু মন্ত্র পড়ছিল, তার হাতে তাবিজ ছিল। সে ভাবছিল হয়তো টাইগার কিম তাকে বাঁচাতে আসবে। টাইগার কিম তাকে বাঁচাতে আসে, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পায়নি। এদিকে আমরা নন্তা এবং কালংকেও দেখতে পাই। কালং পরীকে খুঁজতে এসে নিজেই শিকারির জালে ফেসে যায়। তারপর এই অবস্থা দেখে হাসতে শুরু করে নন্তা, তাকে এখান থেকে সেফলি বাঁচায়, আর তাকে বলে যে এইভাবে বাঁচানোর দরকার কী ছিল, তোমাকে আমি বলেছিলাম কি এখানে আসতে। তখন সে বলে পায়ে ব্যথা পেয়েছ, আচ্ছা আমি দেখছি তোমার পায়ের ব্যথা। তারা দুজন লক্ষ্য করে সামা এদিক দিয়ে যাচ্ছে। তখন কালং বলে চলো আমরাও যাই। তখন সে বলে না থাক, আমাদের যেতে হবে না, যেহেতু সামা চলে এসেছে তাহলে সে তাকে বাঁচিয়ে নেবে। আমরা আমাদের মতো করে খোঁজার চেষ্টা করব, আর তোমার পায়ে ব্যথা পেয়েছ, তাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এখান থেকে চলে যাও। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে পরীর অলরেডি জ্ঞান ফিরেছে, আর সে অনেক বেশি ভয় পাচ্ছে। লোকটিকে দেখে সে জিজ্ঞাসা করে আপনিই তো ওই দিন টাইগার কিমকে মারার জন্য এসেছিলেন তাই না? তখন তান্ত্রিকটি বলে হ্যাঁ, আমি মারার জন্য এসেছিলাম, কিন্তু তোমার জন্য তো মারতে পারিনি। তুমি কি করেছো মনে করো, তুমি যদি ওই দিন বলে দিতে তাহলে টাইগার কিম আজ জীবিত থাকতো না। তাকে যতক্ষণ পর্যন্ত না আমি শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বাঁচতে পারবো না। এইভাবে সে কথা বলে। সে যখন একটু দূরে যায় তখন আমরা দেখতে পাই যে পরী এখান থেকে ছুটে দৌড়াতে শুরু করে। তান্ত্রিক তাকে দেখে তার পায়ে তীর ছুঁড়ে মারে, কিন্তু এই তীর ছুঁড়ে মারার পরও সে থেমে থাকে না। সে যেহেতু অনেক সাহসী একটি মেয়ে ছিল, তাই সে এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে। পরী নিজের পা থেকে তীর নিজেই খুলে ফেলে। তারপর অনেক ব্লিডিং হচ্ছিল। এই ব্লেডের গন্ধ শুনে সে বুঝতে পারে যে আশেপাশে কোথাও পরী রয়েছে। যেহেতু তার মধ্যে টাইগার কিমের সোল রয়েছিল, তাই সে বুঝতে পারে যে কিভাবে তাকে খুঁজতে হবে। ব্লাডের গ্রান শুনতে শুনতে সে চলে যায় তার পিছে। এক জায়গায় যখন অনেকগুলো ব্লাড দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায়। বুঝতে পারে পরী হয়তো বিপদে রয়েছে, তাকে সেভ করতে হবে। আর এদিকে ওই তান্ত্রিকটি এসে তাকে ধরে ফেলে। তান্ত্রিকটি যখন তাকে আক্রমণ করে বাঁধতেই যাবে তখনই এখানে সামা চলে আসে, আর সামা এসে দেখতে পায় যে এই তান্ত্রিকটি তাকে বেঁধে রেখেছে। তখন সে বুঝতে পারে এই তান্ত্রিকটি হয়তো সামারই ক্ষতি করার জন্য এসেছে, তাই সে পরীকে উঠিয়ে নিয়েছে। তান্ত্রিকটি বলে তুমি আমাকে মারছো কেন, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা রয়েছে? তখন সে বলে আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, তবে তুমি যা করছো অনেক বড় ভুল করছো। তুমি কেন পরীকে উঠিয়ে নিয়ে এসেছো? তখন সে বলে আমি টাইগার কিংকে মারার জন্য পরীকে উঠিয়ে নিয়ে এসেছি। এইভাবে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে যখন একটি দড়ি দিয়ে তাকে বাঁধে তখন সে বুঝতে পারে যে লোকটি অন্য কেউ না, টাইগার কিম। তান্ত্রিকের উপর তাবিজটি তার উপর খারাপভাবে প্রভাব ফেলে। এই তান্ত্রিকটি আজ বুঝতে পারল যে টাইগার কিম আসলে একজন মানুষ। এটা বোঝার পর সে অবাক হয়ে যায়। তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সে নিচে গিয়ে পড়ে, কিন্তু সে মারা যায়নি, জীবিত ছিল। তান্ত্রিকটিকে নিচে ফেলে দেওয়ার পর সামা কিছুটা শান্তি ফিরে পায়, আর বুঝতে পারে হয়তো সে মারা গিয়েছে। তারপর সে দৌড়াতে শুরু করে পরীর দিকে। পরীকে জড়িয়ে ধরে বলে তুমি কি ঠিক আছো? তোমার যদি কিছু হতো আমি নিজেকেও ক্ষমা করতে পারতাম না। তারপর সে তার পা বেঁধে দেয়, তাকে কোলে করে বলে এখন বাসায় যাওয়া সম্ভব নয়, এখানেই আজ রাত কাটাতে হবে। তারা দুইজন একে অপরের সাথে অনেকগুলো সময় কাটায়, গল্প করে। লাস্ট পর্যন্ত সামা বলেই দেয় যে সে পরীকে ভালোবাসে। পরীও তার ভালোবাসা স্বীকার করে, একে অপরকে কিস করে। সিন পরিবর্তন হয়। পরদিন সকালে তারা দুইজন যখন এখান থেকে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল
তখনই এখানে নন্তা চলে আসে তার লোকজন নিয়ে। নন্তা যখন দেখতে পায় তারা একে অপরের হাত ধরেছিল, তখন নন্তা অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে এই কষ্টটা কাউকে বুঝতে দেয় না। সামা তাদেরকে বলে যে এই জায়গাটিতে ছিল ওই লোকটি, যে তান্ত্রিক, কিন্তু তান্ত্রিকের তাবিজটি তারা খুঁজে পেলেও তান্ত্রিককে খুঁজে পায় না। সামা বুঝতে পারে তান্ত্রিক এখনও জীবিত রয়েছে। তান্ত্রিক যেহেতু জীবিত রয়েছে তাহলে তার ক্ষতি করার চেষ্টা করবে। বাসায় ফেরার পর সবাই সামাকে একটি কথাই বলছিল, যাতে সে পরীর থেকে দূরত্ব বজায় রাখে। তখন সে বলে সে নিজেরও প্রোটেক্ট করতে পারবে, পরীরও প্রোটেক্ট করতে পারবে। এটা শুনে অনেক বেশি রেগে যায় নন্তা, বলে তুমি কারো প্রোটেক্ট করতে পারবে না, তোমাকে বলা হয়েছে পরী থেকে দূরত্ব বজায় রাখার কথা, তাহলে তুমি কেন জোর জবরদস্তি করছো? তখন সে বলে আমি পরীর পিছু ছাড়বো না। সিন পরিবর্তন হয়, পরীর ব্যান্ডেজ করার জন্য চলে আসে কালং। ব্যান্ডেজ করার সময় কালং বলে নন্তা তোমার জন্য অনেক চিন্তিত ছিল, তাই সে তোমাকে খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিল। সিন পরিবর্তন হয়, পরী নন্তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি আমাকে এতটা হেল্প করবে এটা আমি কখনো ভাবতে পারিনি, তুমি আমাকে খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিলে। নন্তা বলে জঙ্গলে গেলে কি হলো, আমি তো তোমাকে আর খুঁজে পাইনি, খুঁজে পেয়েছে সামা। তখন সে বলে যাই হোক, তুমি তো আমাকে খুঁজেছো, এটাই অনেক বেশি। সে বুঝতে পারে হয়তো নন্তাও তাকে পছন্দ করে। তাদের পক্ষের যে কবিরাজটি ছিল সে ওই তাবিজটি জ্বালিয়ে দেয় আর বুঝতে পারে হয়তো তান্ত্রিকটি কোথাও আশেপাশে রয়েছে। সে যদি মারা যেত তাহলে অবশ্যই বোঝা যেত, কিন্তু তাবিজটি জ্বালানোর পর তারা অনেক বেশি খুশি হয়। সিন পরিবর্তন হয়, আমরা চিফকে দেখতে পাই। চিফ ওই তান্ত্রিকটিকেই খুঁজছিল, বলে তান্ত্রিকটি কিভাবে মারা যেতে পারে, সে মারা যায়নি, অবশ্যই সে গা ঢাকা দিয়ে রয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুইজনকে দেখতে পাই। পরী আর সামা একসাথে ডেটিং করছিল, তাদেরকে অনেক খুশি দেখাচ্ছিল একসাথে। দুইজনই একে অপরের সাথে থেকে অনেক কমফর্ট ফিল করছিল, তাদের অনেক ভালো লাগছিল। এইভাবেই তারা একটি পেশেন্ট দেখার জন্য চলে যায়। তখনই এখানে পরীর সাথে একটি পিচ্চি বাচ্চার দেখা হয়। বাচ্চা তাকে একটি খাবার খেতে দেয়, খাবারটি টেস্ট করে সে অনেক ভালো ফিল করে। বাচ্চাটি তাকে তার পিছে পিছে নিয়ে যায়, তাকে বলে যে আসো আমার সাথে। বাচ্চাটি যাতে হারিয়ে না যায় তাই সে তার পিছে যাচ্ছিল। তখনই সে হুট করে এখান থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে সামা জানতো না যে পরী কোথায় রয়েছে। যেহেতু সামা জানতো না পরী কোথায়, তাই সে পরীকে খুঁজতে শুরু করে। সে অনেক বেশি চিন্তিত ছিল পরীর জন্য, পরী কোথায় আছে এই বিষয়টি নিয়ে সে চিন্তা করতে করতে জঙ্গলের ভিতর প্রবেশ করে। জঙ্গলে আমরা তাকে দেখতে পাই। সে একটি সুরক্ষিত আবরণ দিয়ে এখানে এমন একটি জাল পেতে রেখেছিল যেখানে তার পাওয়ার কোনো কাজই করছিল না। এখানে চাইলেও সামা কিছু করতে পারবে না, কারণ এখানে তার পাওয়ার রয়েছে। সামার অবস্থা খুবই খারাপ ছিল, বারবার জিজ্ঞাসা করছিল পরী কোথায়। তখন সে বলে তুমি নিজেই খুঁজে দেখো পরী কোথায়, তুমি না বলেছিলে প্রোটেক্ট করতে পারবে তাকে। সে বারবার শুধু পরীকে খুঁজছিল, চারদিকে খোঁজার পরও সে একটি জায়গায় এসে থেমে যায়। এখানে আমরা বুঝতে পারি যে তার জন্য জাল পেতে রেখেছিল নন্তা। নন্তা তাকে বলে আমি বলেছিলাম না তোমার সাথে কেউই সুরক্ষিত নয়, তুমি পারবে না পরী রক্ষা করতে। এত বড় বড় কথা বলছিলে যে পরীকে তুমি প্রোটেক্ট করতে পারবে, এখন কি হলো বলো, পরীকে প্রোটেক্ট করতে পেরেছো? পারোনি তো। তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, একে অপরের মধ্যে তুমুল ঝগড়া হয়। তার এই ঘটনাটি ঘটানোর পিছনে কারণ ছিল সে পরীকে অনেক বেশি ভালোবাসতো। সে মনে মনে ভাবছিল সে আমার পাওয়ারও কেড়ে নিয়েছে, এখন আমার কাছ থেকে পরীকেও কেড়ে নেবে, আমি তো তাকে পরীকে কেড়ে নিতে দিব না। তখন সে বলে যে পরী কোথায় বলো। তখন সে বলে তুমি পরীকে প্রোটেক্ট করতে পারবে না, তোমার জন্যই পরীর ক্ষতি হবে। ওই দিন তোমার জন্যই তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তাই বলে রাখি প্লিজ পরীর পিছা ছেড়ে দাও, কারণ তাকে তুমি প্রোটেক্ট করতে পারবে না, তোমার লাইফের অংশ হিসেবে রাখতেও পারবে না, তাহলে তুমি কেন এমন করছো? সে বুঝতে পারে যে আসলেই তো সে পরীকে প্রোটেক্ট করতে পারেনি। এখানে তার অনেক বেশি কষ্ট হয়। সে বুঝতে পারে পরী থেকে তাকে দূরত্ব বজায় রাখতে হবে। আর নন্তা যে প্ল্যানটি করেছিল এতে তো সে সাকসেসফুল হয়ে যায়, তার কোনো চিন্তাই ছিল না। এখন সে যা ভালো লাগে তাই করতে পারবে। পরীর জ্ঞান ফেরার সাথে সাথেই সে বুঝতে পারে যে ঘটনা কোনো কিছু ঘটেছিল। তখন সে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে না আসলে তুমি বেহুশ হয়েছিলে, রাস্তায় পড়েছিলে, আমি তোমাকে উঠিয়ে নিয়ে এসেছি। তখন সে বলে ডক্টর সামা তো আমার জন্য চিন্তিত হবে। তখন নন্তা বলে ডক্টর সামা তার বাসায় অলরেডি চলে গিয়েছে, তোমার কথা জিজ্ঞাসা পর্যন্ত করেনি। এই বিষয়টি শোনার পর সে কিছুটা অবাক হয়, কষ্ট পায়, বলে আমি অসুস্থ আর ডক্টর সামা আমাকে দেখতেও এলো না, এটা তো হতে পারে না। রাতের বেলায় যখন সে বসেছিল তখন সে বারবার ডক্টর সামাকে কল করছিল, কিন্তু পরীর কল দেখেও ডক্টর সামা কেন জানি না তার কল রিসিভ করছিল না। তার ভিতর তো একটাই ঘুরছিল যে সে চাইলেও পরীর হতে পারবে না। পরী পরদিন চলে যায় তার বাসায়।
তখন তার আন্টি তাকে জানায় যে সে তো বাসায় নেই, কোথাও ক্যাম্পিংয়ের জন্য গিয়েছে। এখানে আমরা দেখতে পারি সত্যিই সে ক্যাম্পিংয়ের জন্য গিয়েছিল। সাথে তার ছিল কালং। কালং তো তার সাথে থাকার কারণে অনেক খুশি ছিল। বারবার তার কল আসছিল কিন্তু সে রিসিভ করছিল না। কালং বিষয়টি লক্ষ্য করে নন্তার সাহায্য নিয়ে সে ওই জায়গায় চলে যায় যেখানে সামা ছিল। সে সামাকে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি আমার কল রিসিভ কেন করছো না? তখন সে তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলে যে ওই দিন রাতে যা হয়েছিল সব আমার ভুল, আসলে আবেগ থেকে আমি এইসব করেছি, আমি মন থেকে তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। আর ভালোবাসার জিনিসগুলো আমার জন্য নয়, আমার অনেক দুর্বলতা রয়েছে যেগুলো আমি চাইলেও তোমার সামনে প্রকাশ করতে পারবো না, আর প্রকাশ করলে তোমারই ক্ষতি হবে। তাই আমি চাই না আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে। আমি আমার নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না। এইভাবে সে তাকে উল্টোপাল্টা বুঝিয়ে এখান থেকে চলে যায়। এখানে তো তার অবস্থা খুবই খারাপ ছিল। পরি নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। ডক্টর সামা তাকে ধোঁকা দিয়ে দিল, এই বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নন্তা এলে সে নন্তাকে জড়িয়ে ধরে কান্না করে। সে অনেক কষ্ট পাচ্ছিল, তাই নন্তা তাকে তার বাসায় নিয়ে যায়। নন্তার যে এইসব প্ল্যান ছিল সে তো জানতো না নন্তা তাকে পাওয়ার জন্য কী করছিল। নন্তার বাসায় যাওয়ার পর নন্তার মা তাদের জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে। রাতের বেলায় পরি বসেছিল, তখন তার কাছে নন্তা আসে আর তাকে চাদর উড়িয়ে দেয়। সে তার সাথে ভালোবাসার মুহূর্ত কাটাতে চায়, কিন্তু সে তো তাকে ভালোবাসতো না। দূর থেকে সামা এইসব দেখে জালাস ফিল করতে শুরু করে। আমার মনে হচ্ছিল সে যদি এখন তাকে মেরে দিতে পারতো তাহলে হয়তো তার জন্য উত্তম হতো। সকালবেলায় পরি যখন ঘুম থেকে ওঠে তখন নন্তা তার জন্য অনেক ভালো খাবার বানায়। সে চাচ্ছিল যে সে তাকে যাতে ভুলে যায়, কিন্তু এটা কি এতই সোজা ছিল পরির পক্ষে যে সামাকে এত তাড়াতাড়ি সে ভুলে যাবে? তাই সে স্কুলে এসে তার বান্ধবীদের পেয়ে অনেক বেশি কান্না করতে শুরু করে আর বলে যে সামা তার সাথে কী করেছে। বিষয়গুলো তার অনেক খারাপ লাগছিল। সকালবেলায় যারা জঙ্গলে শিকারের জন্য গিয়েছিল তারা কিছু জিনিসপত্র এনে দেয় যেগুলো ছিল ওই তান্ত্রিকের। সবাই মনে করে হয়তো জঙ্গলি জানোয়াররা তান্ত্রিকটিকে খেয়ে ফেলেছে। এটা শুনে তারা অনেক বেশি খুশি হয়। এদিকে আমরা কালংকে দেখতে পাই যে কিনা সামার কাছে যায় তাকে শেভ করে দেওয়ার জন্য। সামা স্পেশাল কিছু ফিল করছিল না, তবে কালং অনেক কিছু ফিল করছিল। সে তো তাকে ভালোবাসতো, তাই না? তারপর আমরা দেখতে পাই তারা একটি জিপে করে একটি বাসায় চলে যায় চিকিৎসা দেওয়ার জন্য। রাতের বেলায় সামা বসে বসে তার কথা চিন্তা করছিল, ভাবছিল সে তো তার কাছ থেকে ইচ্ছে করে দূর হয়নি, সে বাধ্য হয়েছে পরির থেকে দূরত্ব বজায় রাখার। আমরা কালংকে দেখতে পাই যে কিনা সামাকে কিস করতে চায়। সামা বলে, দেখো তোমার জন্য আমি কোনো ফিলিংস রাখি না, তাই তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখাই তোমার জন্য উত্তম হবে। কালং গিয়ে শুয়ে অনেক বেশি কান্না করে, তার কান্না যেন থামছিল না। তখনই তার কাছে সামা চলে আসে আর সামা তাকে বুঝিয়ে বলে, দেখো কান্না করে কোনো লাভ নেই, ভালোবাসা একতরফা কখনোই সফল হয় না, ভালোবাসা দুই দিক থেকেই হতে হয়। আর আমি তোমাকে ভালোবাসি না, তাই তুমি তোমার মতো করে জীবন শুরু করার চেষ্টা করো। সিন পরিবর্তন হয়, আমরা নন্তা এবং পরীকে একসাথে খেলা করতে দেখতে পাই। তারা একসাথে অনেক এনজয় করছিল। দূর থেকে সব কিছু সামা দেখতে পায়। সামার বিষয়গুলো অনেক খারাপ লাগে, কিন্তু সামা কারোর সামনেই কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না। সে যখন দেখতে পায় যে নন্তা ব্যথা পেয়েছে আর পরি তাকে মলম লাগিয়ে দিয়েছে, এটা দেখে তার অবস্থা এতটাই খারাপ হয় যে বলার বাহিরে ছিল। যখন নন্তা পরির শরীরে হাত দেয় তখন তো তার আগুন জ্বলে ওঠে আর তার টাইগার ফর্ম ধীরে ধীরে তার ভিতর থেকে বের হতে শুরু করে। এখনই মনে হচ্ছিল সে টাইগারে পরিণত হবে। কেন জানি না সে নিজেকে কন্ট্রোল করে এখান থেকে চলে যায়, কারণ সে এইসব দেখতেই পারছিল না। সিন পরিবর্তন হয়, আমরা টিচাকে দেখতে পাই যে কিনা মার্চের সাথেই ছিল। আর সে বারবার বলছিল, কেন আমি আজ পর্যন্ত টাইগার কিমকে দেখতে পারিনি, আমি টাইগার কিমের সাথে দেখা করতে চাই। তখন সে বলে, ও টাইগার কিম তো মানুষ, আমি চাইলেই তোমাকে এখনই দেখা করিয়ে দিতে পারি। সে অনেক বেশি রেগে যায় তার কথায়। সিন পরিবর্তন হয়, দুইটি লোক চলে আসে জঙ্গলের মধ্যে। আসলে তারা কিছু জিনিসপত্র খোঁজার জন্য এসেছিল। তখন একটি লাশ পায় আর মার্চকে তখনই জানানো হয় বিষয়টি। মার্চকে জানানোর সাথে সাথেই সে বুঝতে পারে এটি অন্য কারো না, রোজের লাশ। কারণ রোজের একটি হাত কাটা তারা পেয়েছিল আর এখন তার পুরো বডিটাই পেয়ে গেল। এই বিষয়টা নিয়ে পুরো এলাকা জুড়ে আলোচনা মেতে উঠেছিল যে কীভাবে তারা লাশটি পেয়েছে। আর তাছাড়াও আজ যারা যারা সামার সাথে মেলামেশা করেছে বা সামার সাথে ছিল তারাই মারা গিয়েছে। যেমন সামার আগের গার্লফ্রেন্ড, যার কারণে সামা তার সাথে কাউকে রাখতে চায় না। বিষয়টি জানার পর পরি বুঝতে পারে যে ঘটনাটি ভিন্ন, তাই তাকে সব ঘটনা জানতে হবে। ঘটনা জানার জন্য সে একটি প্ল্যান তৈরি করে। তার বান্ধবীকে নিয়ে সে চলে যাবে সামার বাসায় আর ওই রুমটি চেক করবে, যেই রুমটিতে জিঞ্জির ফেলা ছিল। তাছাড়াও জঙ্গলে প্রবেশ করা যেত, মানে ওই জায়গাটির কথা আর কি, যেই রুমটি দিয়ে সে প্রবেশ করেছিল ওই রুমটি দেখার চেষ্টা করছিল।
সিন পরিবর্তন হয়, আমরা নতুন একটি লোককে দেখতে পাই যার নাম ছিল আনুসা। সে মূলত ওই চিফের বন্ধু ছিল। সে পছন্দ করত বাসায় অনেকগুলো পশুর হাড়, কঙ্কাল বা তার মাথা রাখা। এই জন্য সে শিকারের জন্য তার লোকজন নিয়ে চলে আসে জঙ্গলের ভিতর। সে টাইগার কিমের মাথা সাজিয়ে রাখতে চাচ্ছিল তার বাসায়, এই জন্য মূলত সে জঙ্গলে এসেছিল। জঙ্গলে যেহেতু পশু পাখিকে মারা হচ্ছিল, তখন তারা বিষয়গুলো বুঝতে পারে যে টাইগার কিংকে বাধ্য হয়ে তাদের ডাকতেই হবে। এখন না ডাকলে পরবর্তীতে প্রবলেম আসতে পারে। আর পরীর প্ল্যান অনুযায়ী তার বান্ধবী চলে যায় ডক্টরের কাছে চিকিৎসার জন্য গিয়েই সে তাকে বলে যে তার নাকি পেটে ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে। এইসব বলে সে পরীকে টেক্সট করে যে তুই চলে আয় ভিতরে। তখনই পরী ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাই যে তাদের রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল। আর চাঁদ তার রং পরিবর্তন করতে শুরু করে। চাঁদ যখন তার রং পরিবর্তন করছিল তখনই সামার অবস্থা খারাপ হয়ে যায়। সামা ওই রুমে প্রবেশ করে আর বাঘে পরিণত হয়। টাইগার কিমে পরিণত হওয়ার পর সে এখান থেকে চলে যায়। আর এখানে পরি বুঝতেই পারেনি যে আসলে ঘটনাটি কী ঘটেছে। সে কিছু দেখতে পায়নি, এটা ছিল মূল ঘটনা। রুমের ভিতরে এতগুলো ব্লাড দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে এখানে কি হতো, এখানে কাকেই বা বন্দি করে রাখা হতো। এদিকে আমরা দেখতে পাই আন্টিটি তার বান্ধবীকে এখান থেকে বের করে দেয়। এদিকে টাইগার কিম জঙ্গলে চলে যায় আক্রমণ করার জন্য। ওই লোকগুলোকে সে ভয় দেখায়। প্রথমে তো সে কখনোই আক্রমণ করে না, সবাইকে ভয় দেখায়। তারপর যারা বাড়াবাড়ি করে তার উপরই আক্রমণ করে। তারপর এসে সে তার নতুন রূপে রূপান্বিত হয়। সে যখন মানুষ হয় এই বিষয়টি দেখতে পায়, আর এটা দেখে তো সে অবাক হয়ে যায়। পরে বুঝতে পারে যে হয়তো সে টাইগার কিম হওয়া অবস্থায় নিজেই মেরে ফেলেছে। তাকে টাইগার কিম থেকে মানুষে পরিণত হতে দেখে সে এতটাই ভয় পেয়ে যায়, সাথে সাথে সে জ্ঞান হারায়। তারপর তাকে নিয়ে চিকিৎসা করানো হয়। এখানে সামা বুঝতে পারছিল না সে কী করবে, কিভাবে বিষয়গুলোকে সলভ করবে। বাহিরে তার বান্ধবী তার জন্য অপেক্ষারত ছিল। তারপর সে এখানে বেল বাজায়। বেল বাজানোর পর মিস মো বাহিরে চলে আসে। তখন সে মিস মোকে জানায় আমার বান্ধবী ভিতরে। তখন সে বলে হ্যাঁ জানি, সামা তার সাথে কথা বলছে। তারপর তোমার বান্ধবী বাসায় চলে যাবে, তুমি তোমার বাসায় চলে যাও, এখানে অপেক্ষা করার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই যে পরীর হোশ ফিরে। যখন তার জ্ঞান ফেরে তখন সে কোনো কিছুই বুঝতে পারছিল না, কি করবে কি বলবে। সে তো কান্না করে এটাই বলে দেয়, এখন আমি বুঝলাম যে হয়তো তুমি মানুষ থেকে যখন বাঘে পরিণত হও তখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছিলে। এই কথাটি শুনে সামা অনেক বেশি কষ্ট পায়। পরি সামাকে এইভাবে কথা বলবে সামা কখনো যেন কল্পনাই করতে পারেনি। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল পরীর কথাগুলো শুনে, যে সে হয়তো তার বান্ধবীকে মেরে ফেলেছে, এখন সে তাকেও মেরে ফেলবে। বান্ধবী বলতে এখানে তার এক্স গার্লফ্রেন্ডের কথাই বোঝানো হচ্ছিল। সামা কী বলবে, সে কষ্টের ঠেলায় তাকে বলতে শুরু করে হ্যাঁ আমি মেরেছি, এখন তোমাকেও মেরে ফেলবো। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে প্লিজ এখান থেকে চলে যাও, আর যদি তুমি মরতে চাও তাহলে এখানে থাকতে পারো। সে তাকে এই কথাগুলো বলল। এই কথাগুলো কেন জানি না পরি হজম করতে পারছিল না। বাহিরে বের হয়ে সে কান্না করছিল। সে কিভাবে একটি মানুষরূপী টাইগারের প্রেমে পড়তে পারে। এদিকে সামা অনেক বেশি কান্না করছিল। সে বুঝতেই পারছিল না কি করবে। পরি তাকে ভুল বুঝে চলে গেল। এটা তার জন্য যতটুকু কষ্টের ছিল তার চেয়ে বেশি কষ্টের ছিল পরীকে সে কিভাবে আঘাত করেছে। তখনই পরীকে বেহুশ করে ফেলে নন্তা, কারণ আন্টি তাদেরকে ডেকেছিল। আন্টি তাদেরকে বলে এই মেয়ে আমাদের রহস্য জেনে গিয়েছে, একে আমরা এখান থেকে বের হতে দিতে পারি না, একে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর আমরা দেখতে পাই সবার সামনে বসা ছিল সে। তখন এখানে থাকা কবিরাজটি তাকে বলে ওঠে আমাদের বংশের মধ্যেই সবসময় টাইগার কিমের সোল আসতো। লাস্ট নন তার বাবার মধ্যে এসেছিল। নন তার বাবা যখন মারা যায় তখন ওই সোল দিয়ে যায় আমাদের সামার কাছে। আসলে সামা আমাদের বংশের না, সে আউটসাইডার। তখন সে ছোটো বাচ্চা ছিল, আর নন তার বাবার হাতে কোনো রাস্তা না থাকায় সে তার উপরই পাওয়ারগুলো দিয়ে যায়। তার উপর যখন থেকে পাওয়ার আসতে শুরু করে তারপর থেকে সে আমাদের জঙ্গলকে রক্ষা করে আসছে। তাছাড়া তার গার্লফ্রেন্ডকে সে নিজে মারেনি, তার গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্টগতভাবে মারা গিয়েছিল। এই বিষয়গুলো জানার পর সে বুঝতে পারে পুরো ঘটনা। গিয়ে নন তার মাকে জিজ্ঞাসা করে আচ্ছা আন্টি, যখন আপনি জেনেছিলেন যে
আঙ্কেলের ভিতর ওই টাইগার কিমের সোল চলে আসে, তখন কি আপনি তাকে ভয় পেয়েছিলেন? আন্টি বলে, না, ভয় পেতে যাবো কেন, এটা তো ভালো জিনিস, উনি আমাদের রক্ষা করেন, তাই ওনাকে আমি কখনোই ভয় পাইনি। সিন পরিবর্তন হয়, সে আন্টির কাছে চলে যায়। আন্টির কাছে তাকে নিয়ে গেছিল নন্তা। নন্তা তখন আন্টিকে সব কিছু খুলে বলার কথা বলে। তখন সে যখন থেকে তার মধ্যে এই পাওয়ার আসতে শুরু করেছে, তখন থেকে তার মধ্যে অনেকগুলো পরিবর্তন এসেছে, যেই পরিবর্তনগুলো আমি লক্ষ্য করি। তার গার্লফ্রেন্ড যখন তাকে এই অবস্থায় দেখেছে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে পিছন দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে পড়ে নিচ থেকেই মারা যায়। এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, তাকে কখনোই মারেনি সে। তবে সামা নিজেকে প্রতিনিয়তই শাস্তি দিয়ে এসেছে। সে সবসময় নিজেকে বন্দি করে রাখতো জেঞ্জির দিয়ে। তার কাছে মনে হতো তার কারণেই তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে। বিষয়গুলো যখন পরি জানতে পারে, তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করে বসেছে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সামার কাছে গিয়ে ক্ষমা চাইবে, কারণ সামা তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। সামা তার জন্য অনেক কিছু সহ্য করেছে। এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা একাই বসেছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে কেন জানি না কিছু বলতে পারে না। সামা কোনো না কোনোভাবে জানতে পারে যে পরি তার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে, তাই সে চলে আসে নন্তার সাথে কথা বলার জন্য। নন্তাকে সে জিজ্ঞাসা করে, তুমি তো পারতে পরিকে আমার থেকে সরাতে, তাহলে তুমি এমনটা কেন করনি? তখন সে জানায় যে দেখো, আমি খুব ভালো করে জানি আমি পরিকে ভালোবাসি, কিন্তু ঘটনা হচ্ছে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা দুই তরফা হয়, একতরফা ভালোবাসা কখনোই টিকে না। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে মিলিয়ে দেওয়া যাক। এখানে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুইজনকে দেখা করতে দেখি। পরি আর সামা একই সাথে ছিল। পরি তখন বলে, তুমি আমার জন্য কত কিছু সহ্য করেছো, তাছাড়াও আমি জানতাম না তোমার লাইফ এত কঠিন। যদি আমি জানতাম তাহলে তোমার কখনোই ক্ষতি করার চেষ্টা করতাম না। আর দ্বিতীয়ত, আমি তোমাকে খুনি বলেছি, এটা আমার সব থেকে বড় অপরাধ, পারলে আমাকে ক্ষমা করে দিও। সামা বলে, এতে ক্ষমা করার কি আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমার স্পিরিট তোমার দেখার প্রয়োজন আছে। তারপর সে তাকে সব স্পিরিট দেখায়। এইসব কেন জানি না পরি এনজয় করতে শুরু করে। পরি কখনোই ভয় পায়নি। পরি যেহেতু ভয় পাচ্ছিল না, তাই সে তাকে নিয়ে অনেক কিছু করে। তারপর পরি পড়ে যেতে চাইলে সে পরিকে আটকায়। একটি গাছের সাথে লেগে তাদের মধ্যে একটি রোমান্টিক মুভমেন্ট তৈরি হয়ে যায়। মুভমেন্টটি অনেক বেশি সুন্দর ছিল। তাদের এই রোমান্টিক মুভমেন্টের মধ্যেই কোনো ঘটনা ঘটে যায়। একে অপরকে তারা ভালোবাসার কথা আবারও খুলে বলে। তারা একসাথে থাকতে চায়। টাইগার কিম হিসেবে সে তাকে প্রোটেক্ট করবে, সামা হিসেবেও সে তাকে প্রোটেক্ট করবে, এমন কথা বলে। আর পরি তখন জানায় যে যে কোনো বিষয় হোক, যে কোনো প্রবলেম আসুক, আর সে যে কোনো পশু পাখি যার রূপ নিক, তার কোনো প্রবলেম নেই, সে সারা জীবন তার সাথেই থাকতে চায়, তার সাথে তার জীবন সাজাতে চায়। এই কথা বলে তারা একে অপরকে রোম্যান্টিক কিস করতে যায়। তখনই আমরা দেখতে পাই এখানে একটি ঘটনা ঘটে যায়। মার্চ আর তার সাথে লুকিদের বন্দি করে ফেলে চিপ। তাদের দুইজনকে মারার জন্য মূলত সে জঙ্গলে নিয়ে এসেছিল, কারণ তারা তার বিষয়ে পুরো সত্যটা জেনে গিয়েছিল, সে কি করেছে না করেছে। আর তার সত্যিটা যেহেতু তাদের জানা ছিল, তাই তার সহপাঠীকে সে তার সামনেই মেরে ফেলে। মার্চকে মারতেই যাবে, মার্চ তখন অনেক বেশি রেগে যায়। নিজের বাঁধন কোনোভাবে খুলে সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। মার্চ একা ছিল, আর সাথে ছিল তার অনেকগুলো লোক, তাই সে তাদের সাথে পেরে ওঠে না। এদিকে টাইগার কিম সব কিছু উপর থেকে দেখতে পায়, সাথে তো পরিও ছিল, তাই না? তখন সে বলে যে আমি যাচ্ছি তাদেরকে হেল্প করার জন্য। সে যখন হেল্প করতে যায়, তখনই আমরা দেখতে পাই চিফ তাকে বলে যে গ্রামে একটি মাত্র ডক্টর, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো বা আমার হাতে মারা যাও, তাহলে কি হবে বলো? চিকিৎসা কে করবে? চিকিৎসা করার মতো কেউ নেই, আর তুমি যেহেতু এসেছো তাহলে এখন মারা যাবে। এদিকে আমরা পরীকে দেখতে পাই যে কিনা নন তাকে কল করার চেষ্টা করছিল, তখনই সে এখান থেকে পড়ে যায়। এইসব চিপ শুনতে পায়, তখন সে বুঝতে পারে যে তার সাথে অন্য কেউ আছে, তাই পরীকে খোঁজার জন্য সে চলে যায়। আর সামা এদিকে তার অবস্থা খুবই খারাপ ছিল। টাইগার কিমের সোল থাকার কারণে তার উপর কোনো গুলি লাগলেও কোনো কাজ হয় না, সে সবাইকে খুব বাজেভাবে মারে। বাজেভাবে মারার সাথে সাথে যখন সে শুনতে পারে যে পরীকে মারার জন্য চিফ চলে গিয়েছে আর তাকে সে মারবে, এটা শোনার পর সে অনেক বেশি রেগে যায়। আর তার রাগার কারণে আমরা দেখতে পাই তার ভিতর ধীরে ধীরে টাইগার কিমের সোল আসতে শুরু করেছিল। তার মানে সে এখন হয়তো টাইগার কিমে পরিণত হতে পারবে।
রেড মুন নেই, তারপরও কিভাবে সে টাইগার কিমে পরিণত হবে এটা ছিল দেখার বিষয়। এদিকে আমরা দেখতে পাই পরীকে মারার জন্য তার অবস্থা খুবই খারাপ ছিল। পরীকে কেউ মারবে বা তার উপর কেউ আঘাত করবে এই বিষয়টা সে মানতেই পারে না। কিছুক্ষণের ভিতরেই সে টাইগার কিমে পরিণত হয়। প্রত্যেকটি লোককে খুব বাজেভাবে মারে, যারা এখান থেকে তাকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকেও খুব বাজেভাবে মারে। তারপর সে চলে যায় পরীকে বাঁচানোর জন্য। পরীকে বাঁচানোর জন্য সে চিফকেও মেরে ফেলে। চিফকে এইভাবে মারতে দেখে পরীর অবস্থা খারাপ হয়ে যায়। পরী মনে মনে ভাবে এইসব আমাকে দেখতে হবে তা কখনোও কল্পনা করতে পারিনি। টাইগার কিম এতটা ভয়ানক হয় এটা আমি প্রথম দেখতে পারলাম। টাইগার কিমের এই ভয়ানক রূপ দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সিন পরিবর্তন হয় সামার বাসায়। সামার বাসায় সবাই গল্প করছিল, তখনই তারা টাইগার কিমের আওয়াজ শুনতে পায় আর সবাই ভয় পেয়ে যায়। ভাবে আজ তো রেড মুনের দিন নয়, তাহলে কেন টাইগার কিমের আওয়াজ শোনা যাচ্ছে। তারা উপরের দিকে সবাই যায় আর গিয়ে দেখতে পায় টাইগার কিম তার নিজের রূপে ছিল। তখন সে জানায় যে হ্যাঁ, এই রূপটি আমার কেন এসেছে আমি জানি না, তবে আমি এভাবে কিভাবে পরিবর্তন হলাম আমি এটা কল্পনাও করতে পারিনি। সবাই বলে যে হয়তো তার পাওয়ার এইভাবেই তার কাছে আসবে। তখন কবিরাজ জানায় যে না, রেড মুন না হলে এমনটা হওয়ার কথা না, হয়তো কোনো কারণবশত হয়েছে বা সবসময় তার ভিতর সোল আসতেও পারে। এটা তারা সঠিক কোনো কিছু বলতে পারবে না যে কিভাবে তার ভিতর সোল এলো। তারপর সে অনেক চেষ্টা করছিল নিজের ভিতর ওই টাইগার কিমের সোলকে আনার জন্য। তখনই আন্টি তার কাছে আসে আর আন্টি তাকে সরি জানায়, বলে আমাদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য, আমাদের বংশ রক্ষা করার জন্য তুমি যতটুকু করছো ততটুকু কখনোই কেউ করতো না। তখন সে জানায় যে এটা আমার কর্তব্য, আমি সাধারণ মানুষকে রক্ষা করতে পারছি, সাথে আমার ভালোবাসার মানুষদের, এটা আমার জন্য অনেক কিছু। আন্টি তাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করে। আন্টি তার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা মার্চকে দেখতে পাই। তার সহপাঠীর মৃত্যুতে সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে ভাবতে পারেনি কিভাবে তার সঙ্গী মারা গেল। মার্চ পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু পুলিশ তাদের কোনো সাহায্য করতে পারেনি। তাই মার্চ চিন্তা করে যে পুলিশকে না বলে সে এটা মিডিয়াতে দিয়ে দিবে। থাইল্যান্ডের মিডিয়ার সাথে তার যোগাযোগ ছিল, কারণ তার সাথে টিচা ছিল। এটা যখন মিডিয়াতে পাচার হয় তখন তারা সবাই এই জঙ্গলের বিষয়ে জানতে পারে, কিভাবে পুলিশ তারপর চিফ মিলে এই সব ধ্বংস করছিল। চিফের মেয়েকে ধরা হলে চিফের মেয়ে বলে দেয় যে এসবের সাথে শুধু আমার বাবা নয়, আরও অনেকেই জড়িত আছে। তখন সে তার ওই আঙ্কেলজির নাম বলে, সাথে পুলিশের নাম বলে, তারাও জড়িত। তার মানে এই মামলাটি এখন আরও অনেক দূর পর্যন্ত চলতে চলেছে। আর এই ক্রাইমে তার বাবা না, তার আঙ্কেল অনুচার সহ অনেকেই রয়েছে। তাই তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। আসলে পুলিশই যেহেতু ঠিক নয়, তাহলে অন্য জায়গার পুলিশকে আনতে হবে। সিন পরিবর্তন হয়, আমরা নন্তা এবং কালংকে দেখতে পাই। তারা একই সাথে ছিল, গল্প করছিল, একে অপর সাথে কথা বলছিল। আসলে তারা একটি জায়গায় যাওয়ার জন্যই কথা বলছিল। তারা চলে যায় অন্য একটি ডাক্তারের কাছে, যেটা তাদের গ্রাম থেকে কিছুটা দূরেই ছিল। তারা যখন যায় তখন তারা বুঝতে পারে তান্ত্রিকটি চিকিৎসা নেওয়ার জন্য এখানেই এসেছিল। এটা জানার পর সে ডক্টরকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা এই লোকটির কি কোনো পিকচার দেখানো যাবে? তখন সে পিকচার দেখালে তারা শিওর হয়ে যায় এটা তান্ত্রিকই ছিল। এদিকে তারা সবাই মিলে গল্প করছিল কোনো একটি বিষয় নিয়ে। তখনই তারা বুঝতে পারে যে পরীকে তাদের হাইড করতে হবে। পরীকে যদি সে হাইড না করে তাহলে এই তান্ত্রিক তার ক্ষতি করতে পারে। তাই সে পরীকে নিজের বাসায় নিয়ে আসে তার চোখের সামনে রাখার জন্য। আর এখন যেহেতু পরীর ঘ্রাণ পুরো বাসায় ছিল, তাই সে অনেক বেশি খুশি হয়ে যায়। পরীকে একটি ছুরি দেওয়া হয়, এই ছুরি দ্বারা যখনই তাকে কেউ আঘাত করতে আসবে তখন যাতে সে আঘাত করে। এখানে আমরা বুঝতে পারি যে ওই তান্ত্রিকটি সবার আগে পরীকেই ধরবে। তাই সে বাসায় এসে পরীকে কিডন্যাপ করার চেষ্টা করে। পরী নিজেকে সেফ করার জন্য ওই ছুরিটি তার হাতে নিয়ে নেয়। ছুরিটি দেখে ওই তান্ত্রিকটি জিজ্ঞাসা করে, এই ছুরিটি তোমার হাতে কিভাবে এলো? তারপর সে ওই ছুরিটি তার কাছ থেকে কেড়ে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এই বিষয়টি জানার পর সবাই বুঝতে পারে যে এখানে কোনো ঘটনা ঘটতে চলেছে। তান্ত্রিক হয়তো অনেক বড় কোনো ঘটনা ঘটাবে। আর নন্তা কোনোভাবে জানতে পারে যে তার বাবাকে খেয়ে মেরেছিল। এই বিষয়টি জানার পর সে তান্ত্রিককে খোঁজার জন্য চলে যায়, বলে এই তান্ত্রিককে সে নিজেই শেষ করবে। তান্ত্রিক টাইগার কিমকে শেষ করার জন্য ওই ছুরিটিকে আরও শক্তিশালী করে তোলে। এটা তো এমনিতেই অনেক শক্তিশালী ছিল, সে তার মন্ত্র দ্বারা অনেক শক্তিশালী করে তোলে যাতে সে তান্ত্রিকটিকে শেষ করতে পারে। এদিকে এই তান্ত্রিকের সাথে আনুসা নামের লোকটি মিলে যায় আর তান্ত্রিককে জানায় যে কোনো বিনিময়ে টাইগার কিমকে শেষ করতে হবে। সে বলে, অবশ্যই আমি
টাইগার কিমকে শেষ করব, তার আগে আমাদের জঙ্গল ধ্বংস করতে হবে। জঙ্গল ধ্বংস করার জন্য তারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বিষয়গুলো জানার পর তারা সবাই ভাবে টাইগার কিমকে ডাকবে। টাইগার কিম তাদের সেভ করার জন্য যেতে চায়, কিন্তু তারা চাচ্ছিল না এখন টাইগার কিম বাহিরে যাক, কারণ তান্ত্রিক তাকে মারার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। তাই আন্টি তার গাড়ি ইঞ্জেকশন পুশ করে দেয় যাতে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর আমরা দেখতে পাই তাকে বেডে ঠিকঠাকভাবে শুইয়ে দেওয়া হয়, আর সাথে তার হাত পা বেঁধে দেওয়া হয় যাতে সে এখান থেকে বের হতে না পারে। এটা করেছিল কবিরাজ। আর এখানে পরীকে বলে রাখা হয় যাতে সে তাকে কোনোভাবেই এখান থেকে যেতে না দেয়। এখন তারা গ্রামের লোকই তাদের বোনের রক্ষা করবে, তারা একজনের উপর ভরসা করে থাকবে না। আসলে একজনের উপর তারা ভরসা করতে পারতো এতদিন, যেহেতু তান্ত্রিক একজনকে মেরে ফেলেছে এখন তারা চাইলেও আর ভরসা করতে পারবে না। গ্রামের লোকজনের অবস্থা খারাপ ছিল, সবাই ভাবছিল যে কিভাবে তারা এই বনের আগুন নিভাতে পারে, এই জন্য তাদের অনেক কিছু করতে হবে। কালং চলে আসে নন্তায়ের কাছে, তখন নন্তা তাকে জানায় যে সে ফিরে আসবে শুধু কালংয়ের জন্য। এখানে তারা একে অপরকে যে ভালোবাসে এটা তারা প্রকাশ করে দেয়। এদিকে আমরা মার্চকে দেখতে পাই যে কিনা এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তার মনে পড়ে যায় এই জঙ্গলকে রক্ষা করা তার দায়িত্ব। টিচাকে বলতে গেলে টিচা তাকে কিস করে আর জানায় তাড়াতাড়ি ফিরে আসতে। সে বলে তোমার জন্য অবশ্যই আমি ফিরে আসব। তারপর আমরা দেখতে পাই যে জঙ্গলের আগুন অনেক বেশি ছিল, গ্রামের লোকজন এইগুলো নিবানোর অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তারা কাজ করে সফল হচ্ছিল না। সামা যখন সব বিষয়গুলো বুঝতে পারে তখন সে জোরে জোরে পরীকে চিৎকার করে ডাকতে শুরু করে, আর পরীকে জানায় পরী যাতে তাকে হেল্প করে, তাকে এখান থেকে যেতে দেয়, না হয় সে মারা যাবে। সে তার টাইগার কিমের সোল নিজের মধ্যে আনার অনেক বেশি চেষ্টা করছিল। হাত পা বাঁধা থাকলে টাইগার কিমের সোল তার মধ্যে আসতো না। পরীকে সে চিৎকার করে ডাকলে শেষ পর্যন্ত পরী তার কাছে আসে আর বলে যে তোমাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। তখন সে বলে পরী তুমি চিন্তা করে দেখো, আমার গ্রামের লোকজনের খুব বাজে অবস্থা, আমি কিভাবে নিজেকে সেভ করতে পারি। এদিকে আমরা দেখতে পাই মার্চ সহ তার লোকেরা চলে এসেছিল তান্ত্রিকের রুমে। তারা তান্ত্রিককে কি অ্যাটাক করবে, উল্টা তান্ত্রিক তাদের উপর চেপে বসে। তান্ত্রিক তাদেরকে মারার অনেক বেশি চেষ্টা করে। তান্ত্রিক তাদেরকে মারার চেষ্টা করার মধ্যেই আমরা দেখতে পাই নন্তার সহকর্মীকে তারা মেরে ফেলে। এখানে যেহেতু তার সাথে ছিল আনুচা নামের লোকটি, ওই লোকটি মূলত তাকে মেরেছিল, আর তাকে মারার পর নন্তার অবস্থা খারাপ হয়ে যায়। তার বন্ধু মারা গিয়েছে, এর থেকে কষ্টের বিষয় তার কাছে কি হতে পারে। এদিকে আমরা সামাকে দেখতে পাই। সামা বলে প্লিজ আমাকে যেতে দাও, নন্তার বন্ধুকে ওরা মেরে ফেলেছে, আরও লোকদেরকে মেরে ফেলবে। এই লোকগুলোকে যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমি এমনিই জিন্দা মরে যাব, তার চেয়ে ভালো তুমি আমাকে যেতে দাও, আমি যদি ওই জায়গায় শহীদও হই আমি শান্তিতে শহীদ হতে পারবো। তারপর আমরা দেখতে পাই যে এই দুইজনকে আটকে তারা প্ল্যান করে যে তারা এখানে সামাকে ডেকে আনবে, তারপর সামাকে শেষ করে তারা সব কিছু হাসিল করে নেবে। এখানে অনেক বেশি মারামারি হচ্ছিল। এই তান্ত্রিক লোকটা কেন জানি না মারা যায় না, যত ঘটনা ঘটুক সে নিজে নিজে বেঁচে যায়। এখানে ওই আনুচা নামের লোকটি মারা গেলেও সে মারা যায় না, সিন পরিবর্তন হয়। পরী অনেক কষ্ট পাচ্ছিল তাকে ছেড়ে দিয়ে। সবাই বুঝতে পারে যে সামা ছাড়া পেয়েছে, পরী তাকে ছেড়ে দিয়েছে। এই বিষয়টি বোঝার পর সবাই অনেক কষ্ট পায়। তান্ত্রিক আর তার সামনা হয়। সামা যখন তান্ত্রিকের সাথে আসে তখনই আমরা দেখতে পাই ওই তরোয়াল দিয়ে সে মাটিতে কোপে, যার কারণে সামার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সামা নিজেকে সেভ করতেই পারে না, সে তাকে উল্টো মেরে দেয়, অনেকগুলো গা দেয় তার শরীরের মধ্যে। সামার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না যে তার উপর আক্রমণ করবে। লাস্ট যখন তান্ত্রিকটি তার উপর ছুরি মারে তখন তার ভিতর থেকে ওই সোলটি একবারে বেরিয়ে যায়। সোলটি বের হওয়ার পর সে নর্মাল একটি মানুষে পরিণত হয়। সামা যখন তার অরিজিনাল রূপে ফিরে আসে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তান্ত্রিক এখানে সফল ছিল, সে তাকে মেরে দিয়েছে। নন্তা পিছন থেকে তান্ত্রিকটিকেই মেরে দেয়। তারপর সামাকে দেখানো হয় সামার অবস্থা খারাপ ছিল, সে বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি ছিল না। সবাই তাকে তার বাসায় নিয়ে আসে। তার বাসায় নিয়ে আসার পর তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। চিকিৎসা শুরু করলে কি হবে, তার অবস্থা খুবই খারাপ ছিল। সবাই জানতো কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। তারপরও সবাই কেন জানি না সামার জন্য অনেক বেশি কান্না করছিল। সামা লাস্টবারের মতো চোখ খোলে আর পরীকে বলে নিজের খেয়াল রাখার কথা। তখনই সে তার
শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আন্টি তখন জানায় 12 ঘন্টা হয়নি সামার মৃত্যুর। যদি পরি চায় তাহলে সামাকে বাঁচাতে পারবে। পরীকে একটি রিচুয়াল করে অন্য জগৎ থেকে তার আত্মাকে ফিরিয়ে আনতে হবে। তখন তান্ত্রিক বলে যে এটা সম্ভব নয়। পরি বলে যদি 1% চান্সও তাকে সামা বাঁচার তাহলে আমি এই কাজটি করতে রাজি আছি। যেহেতু সে রাজি ছিল তাই তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। ওই অনুযায়ী তাকে একটি খাবার খাওয়ানো হয়, একটি পানি জাতীয় খাবার। এটা খাওয়ার পর আর কিছুক্ষণের জন্য তাকেও মৃত ঘোষণা করা হবে। এই মোমবাতি যতটুকু পর্যন্ত জ্বলে আছে তার মধ্যেই তাকে খুঁজে বের করতে হবে সামার আত্মাকে। সে অন্য একটি দুনিয়ায় চলে যায়। তারপর সে টাইগার কিমকে দেখতে পায়। টাইগার কিমকে দেখার পর সে অনেক খুশি হয়, তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর পর সে সামাকে দেখতে পায়। সামাকে যখন সে জিজ্ঞাসা করে তার সাথে যাওয়ার জন্য, সামা তখন জানায় সে নাকি তার সাথে যেতে পারবে না, কারণ সে ওই দুনিয়া ত্যাগ করে এসেছে। যে দুনিয়া একজন মানুষ ত্যাগ করে আসে সেই দুনিয়ায় যেতে পারে না। তখন পরি তাকে জোর করে কিস করে। তার হাত থেকে মোমবাতি পড়ে যায়। সে তার পাওয়ার দিয়ে মোমবাতিটি ফিরিয়ে আনে। না হয় এখান থেকে পরি আর কখনোই ফিরে যেতে পারবে না যদি মোমবাতিটা পড়ে যায়। তারা দুজন এক হয়ে যায় আর চিন্তা করে একে অপরের সাথে এখান থেকে ফিরে চলে যাবে। তারপর আবারও তার শরীরে টাইগার কিমের সোল চলে আসে। মার্চ টাইগার কিম সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন তাকে নন্তা বলে যে এই বিষয়টি আমাদের সিক্রেটই আপনি থাকতে দিন, তাহলে আপনার জন্য ভালো, আমার জন্যও ভালো। তখন মার্চ বলে তোমরা আমাকে যতটা সাহায্য করেছো এটাই আমাদের জন্য অনেক বেশি। তারপর সে টিচাকে গিয়ে বোঝায় যে এই বিষয়ে সে যাতে আর তদন্ত না করে। তারপর টিচাও রাজি হয়ে যায় আর আমরা বুঝতে পারি তারা খুব তাড়াতাড়ি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এদিকে আমরা সামাকে দেখতে পাই, সে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। পরি তাকে অনেক সাহায্য করে সুস্থ করতে। তারা একে অপরের সাথে ভালো সময় কাটায়। এদিকে নন্তা আর খালং তারাও এক হয়ে গিয়েছিল। তারা চিন্তা করে কিছুদিনের ভিতর বিয়ে করবে। এদিকে আমরা দেখতে পাই স্কুলের বাচ্চাদেরকে নন্তা ভালো ভালো জিনিস শেখাচ্ছিল। টাইগার কিম সম্পর্কে তারা ভালো কথা বলছিল যে টাইগার কিম মানুষের সাহায্য করে, কিভাবে তাদেরকে খুশি রাখতে পারে। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই খালং আর নন্তাকে। তারা বলে যে এক কাজ করবে, তোমাদের বাচ্চা যখন হবে তখন তোমরা এক কাজ করবে, আমাদের বাচ্চার মধ্যে ওই সোলটি দিয়ে দিবে। আমি খুব ভালো করেই জানি পরি চাইবে না তার বাচ্চার মধ্যে টাইগার কিম আসুক। সামা তখন বলে অবশ্যই আমি পাওয়ারটি দিয়ে দিব। এই পাওয়ার আমি আমার মধ্যে রাখতে চাই না, তোমাদের পাওয়ার তোমাদের মধ্যেই থাকবে। সামা আর পরি কিস করে। আমরা বুঝতে পারি তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এর মধ্যে দিয়ে ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।